ভোটের গাড়ি উদ্বোধন নির্বাচন উৎসব মুখর করতে সবার অংশগ্রহণ চান প্রধান উপদেষ্টা। সময়ের সঙ্গে ভোটারদের ভয় কেটে যাওয়ার আশা সিইসির। আইনি প্রক্রিয়ার মাধ্যমে মামলা মুক্ত তারেক রহমান গ্রহণ করেননি অন্তর্বর্তী সরকারের নির্বাহী আদেশের প্রস্তাব। 25 ডিসেম্বর দেশে ফিরছেন নিরপরাধ ব্যক্তি হিসেবে। 53টি ব্যাংক হিসাবে 8 বছরের লেনদেন 127 কোটি টাকা। হাদিকে হত্যার আগে বিপুল অঙ্কের অর্থ জমা ও উত্তোলন। শুটার ফয়সালের অবৈধ লেনদেনের তথ্য খুঁজছে সিআইডি। নির্বাচনের আগে সিম সংখ্যা আরও কমানোর সিদ্ধান্ত সরকারের। এক এনআইডিতে কেনা যাবে সর্বোচ্চ 5টি। 1 জানুয়ারি থেকে কার্যকর। আপত্তি মোবাইল অপারেটরদের। এবং দিল্লির হাইকমিশন ও শিলিগুড়ি থেকে ভিসা সহ সব সেবা বন্ধ ঘোষণা ঢাকার। বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে উদ্বেগ রুশ রাষ্ট্রদূতের। দ্রুত উত্তেজনা কমানোর পরামর্শ। ভোরের সময় সঙ্গে আছি আমি মেসবাহুল আলিফ। নির্ধারিত সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে মার্কিন বিশেষ দূত সার্জিও গরকে টেলিফোনে জানিয়েছেন প্রধান উপদেষ্টা। সন্ধ্যায় দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন বিশেষ দূত সার্জিও গরের সঙ্গে এক টেলিফোন আলাপে ডক্টর ইউনূস এ কথা বলেন। প্রায় আধা ঘণ্টা ব্যাপী এ আলোচনায় বাংলাদেশ ও রাষ্ট্রদূতে যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য ও শুল্ক, আসন্ন নির্বাচন, দেশের গণতান্ত্রিক উত্তরণ এবং তরুণ রাজনৈতিক কর্মী শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের বিষয় উঠে আসে। ভোটের সময় ঘনিয়ে এলে ভোটারদের ভয় কেটে যাবে বলে মন্তব্য করেছেন সিইসি এএমএম নাসির উদ্দিন। রাজধানীর তেজগাঁওয়ে পোস্টাল ব্যালটের কার্যক্রম পরিদর্শন করে তিনি বলেন, গোপনীয়তা ও নিরাপত্তা নিশ্চিত করেই পোস্টাল ভোট সম্পূর্ণ হবে। এর মধ্যে নিবন্ধন করেছেন 6.25 লাখ ভোটার। পোস্টাল ব্যালটে ভোট দিতে এখন পর্যন্ত পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধন করেছেন 6.25 লাখ ভোটার। এর মধ্যে সবচেয়ে বেশি নিবন্ধন করেছেন সৌদি আরব থেকে প্রায় 1,39,000। পোস্টাল ব্যালটের কার্যক্রম বাস্তবায়নে সহযোগিতা করছে ডাক বিভাগ। সোমবার সকালে তেজগাঁওয়ে মেইল প্রসেসিং সেন্টার পরিদর্শন করেন সিএসি এএমএম নাসির উদ্দিন। এ সময় ভোটারের কাছে ডাকযোগে ব্যালট প্রেরণ ও ফেরত আনার প্রক্রিয়া সম্পর্কে ধারণা নেন তিনি। পরে সংবাদ মাধ্যমকে সিইসি বলেন, গোপনীয়তা ও নিরাপত্তা নিশ্চিত করেই পোস্টাল ভোট সম্পন্ন করা হবে। আমরা মোটামুটিভাবে সন্তুষ্ট। আগামী 3 দিনের মধ্যে যদি আরো রেজিস্ট্রেশন হয় তাহলে আমাদের সন্তুষ্টি আর একটু বাড়বে। ভোটের স্যাংটিটি রক্ষা করেই কিন্তু আমরা এই ব্যবস্থাটা আমরা সম্পন্ন করার চেষ্টা করছি। যত চ্যালেঞ্জই ছিল সেগুলো আমরা অ্যাড্রেস করে এগিয়ে এসছি এ পর্যন্ত। নির্বাচনী পরিবেশ নিয়ে সিএসি বলেন, ভোটের সময় ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে ভোটারদের ভয় কেটে যাবে। ভোট উৎসব ইনশাল্লাহ হবে। আস্থা তো আছে, আস্থা তো ফিরে আসার তো ব্যাপার নেই। ওরা দেশবাসী, বড় রাজনৈতিক দল সহ সবাই তো ইলেকশন চায়, সবাই দেশের মঙ্গল চায়, ভোটাররাও চায় সুন্দর নির্বাচন, সবাই চায়। সবাই মিলে আমরা ইনশাল্লাহ এটা করবো। ভয় কেটে যাবে ইনশাল্লাহ, চিন্তা করা ভয় কেটে যাবে। দিন যতই ভোটের দিন ঘনিয়ে আসবে আপনারা দেখবেন ইনশাল্লাহ আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হবে। আগামী 25 ডিসেম্বর পর্যন্ত পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে নিবন্ধন করতে পারবেন প্রবাসী বাংলাদেশিরা। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। দেশে ফেরার একদিন পর ভোটার হওয়ার আবেদন করবেন তারেক রহমান। সিইসির সঙ্গে বৈঠকে এ কথা জানান দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। তারেক রহমানের সংবর্ধনা স্থল পরিদর্শন শেষে মির্জা আব্বাস জানান, নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সব ধরনের সহযোগিতা করছে সরকার। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার প্রস্তুতি নিয়ে তোড়জোড় বিএনপির। এরই মধ্যে তৈরি করা হয়েছে নির্বাচনের প্রচারণার রোডম্যাপও। সোমবার বিকেলে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করে বিএনপির প্রতিনিধি দল। পরে গণমাধ্যমে জানান, তারেক রহমানের ভোটার হওয়ার বিষয়টি জানানো হয়েছে। শনিবার 27 তারিখ নির্বাচনকালীন এই সময়ে নির্বাচন কমিশনের অফিস সব খোলা থাকে। সেই দিনই এই ভোটার হওয়া, আইডি কার্ড বা ভোটার আইডি বা ন্যাশনাল আইডি হওয়া সংক্রান্ত যা কিছু আছে তিনি এই 27 তারিখে করবেন। নির্বাচনের পরিবেশ
সুষ্ঠু থাকুক কামনা করি। আশা করি সরকারকে আমরা আহ্বান জানিয়েছি। আশা করি আইন শৃঙ্খলা পরিস্থিতির ক্রম উন্নতি হবে। বিকেলে রাজধানীর ৩০০ ফিটে তারেক রহমানের সংবর্ধনা স্থল পরিদর্শন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। জানান, তারেক রহমানকে স্বাগত জানাতে প্রস্তুত দল, স্বতঃস্ফূর্তভাবেই আসবে মানুষ। অ্যাক্টিং চেয়ারম্যান আসবে, দেশে মানুষের একটা জাগরণ তো আছে, সেই জাগরণের প্রতিফলন এখানে ঘটবে, এটা আমরা আশা করি। এদিকে বিএনপিতে যোগদান করেন বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা। তার এই যোগদান গণতান্ত্রিক আন্দোলনে ভূমিকা রাখবে বলে মনে করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাদের এই বিএনপিতে যোগ দেওয়া বিএনপিকে আরো শক্তিশালী করবে। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। মামলা প্রত্যাহারে তারেক রহমানকে প্রস্তাব দিয়েছিল অন্তর্বর্তী সরকার, কিন্তু দলের লক্ষ লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে হওয়া মামলা প্রত্যাহার না হওয়ায় নিজেকে মামলা মুক্ত করতে আইনি পথ বেছে নেন তারেক রহমান। দেশের কোনো আদালতে তার বিরুদ্ধে মামলা না থাকায় প্রায় 18 বছর নির্বাসিত জীবন শেষে নিরপরাধ ব্যক্তি হিসেবেই দেশে ফিরছেন তিনি। যদিও এর নেপথ্যে রয়েছে দীর্ঘ আইনি লড়াই ও রাজনৈতিক সংগ্রাম। বিএনপির 2 জন আইনজীবীর সঙ্গে কথা বলে রিপোর্ট করেছেন আফজাল হোসেন। 2007 সালের 7 মার্চ মইনুল রোডের বাসা থেকে গ্রেফতার করা হয় বিএনপির তৎকালীন সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমানকে। এরপর অজ্ঞাত স্থানে আটকে রেখে চোখ বেঁধে 18 ঘন্টা অমানসিক নির্যাতন চালানো হয় তার ওপর। ওই বছরের 28 নভেম্বর আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে অমানবিক নিপীড়নের বর্ণনা তুলে ধরেছিলেন তিনি। রিমান্ড, নির্যাতন, 554 দিন বা 18 মাস কারাভোগের পর 2008 সালের 3 সেপ্টেম্বর জামিন পান তিনি। 11 সেপ্টেম্বর চিকিৎসার জন্য সপরিবারে লন্ডনে যান তারেক রহমান। লন্ডনে যাওয়ার পরও তার উপর থামেনি মামলার খড়গ। সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে 13টি এবং আওয়ামী লীগ সরকারের আমলে তার বিরুদ্ধে 72টি মামলা হয়। এর মধ্যে অন্তত 5টি মামলায় যাবজ্জীবন কারাদণ্ড সহ বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয় তাকে। এমনকি গণমাধ্যমেও তার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞাও দেওয়া হয় আদালতের মাধ্যমে। গত বছরের 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর একে একে সব মামলা থেকে খালাস পান তারেক রহমান। বিএনপির আইনজীবীরা বলছেন, নির্বাহী আদেশে মামলা থেকে মুক্ত করার প্রস্তাব দেয়া হয় অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে, কিন্তু সেটি গ্রহণ না করে আইনি প্রক্রিয়ার মাধ্যমেই মামলামুক্ত হন তারেক রহমান। সরকারও তাকে অফার দিয়েছিল যে মামলাগুলো প্রত্যাহারের ব্যাপারে। আইন, আদালত এবং সংবিধানের প্রতি যে ওনার একটা শ্রদ্ধা, আনুগত্য, এটা একটা দৃষ্টান্ত বাংলাদেশে। তিনি চাইলেই পারতেন, কিন্তু তিনি আইনি প্রক্রিয়ার প্রত্যেকটা মামলা থেকে তিনি বেকসুর খালাস হয়েছেন। দলটির আইনজীবীরা আরও জানান, তারেক রহমান নিরাপরাধ ব্যক্তি হিসেবেই দেশে ফিরছেন, যদিও এর নেপথ্যে রয়েছে দীর্ঘ আইনি লড়াই ও রাজনৈতিক সংগ্রাম। তার হাত পা ভেঙে চুরে চুরমার করে দিয়েছে, মেরুদণ্ডের হাড় পর্যন্ত ভেঙে দিয়েছিল। সেই সময় তার বিদেশে যাওয়া ছাড়া চিকিৎসার জন্য আর কোনো পথ ছিল না। আইনগতভাবেই তিনি বিদেশে গিয়েছেন, পালিয়ে যান নাই। উনি একদম নিরপরাধভাবেই তিনি দেশে আসছেন এবং আমাদের কোর্টের বিভিন্ন অবজারভেশন আছে যে সোশ্যাল স্টিগমা যেটা হয়েছিল সেটা পর্যন্ত মহামান্য আদালত তুলে নিয়েছেন। প্রায় 18 বছরের নির্বাসিত জীবন শেষে 25 ডিসেম্বর দেশের মাটিতে পা রাখতে যাচ্ছেন তারেক রহমান। অংশ নেবেন জাতীয় নির্বাচনে। দেশের রাজনীতিতে যখন বিশৃঙ্খলা, বিভাজন, তখন তার নেতৃত্বে গণতন্ত্র ইতিবাচক ধারায় ফিরবে বলে মনে করছেন বিএনপির আইনজীবী নেতারা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা ঘিরে নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় এনসিপির 6 নেতা ও প্রথম আলো ডেইলি স্টারের সম্পাদক সহ 20 ব্যক্তিকে গানম্যান দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যার পর প্রশ্ন ওঠে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে।
প্রথম সারির গণমাধ্যম প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয় এবং ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন ছায়ানট ও উদীচীর কার্যালয়ে আগুন দেয় দুর্বৃত্তরা। ময়মনসিংহে এক যুবককে পিটিয়ে হত্যার পর লাশ পুড়িয়ে দেয়া ও লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয় এক শিশুকে। এমন পরিস্থিতির মধ্যেই সোমবার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে উঠে আসে সরকারের নানা পদক্ষেপের কথা। বৈঠক শেষে ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, আবেদনের প্রেক্ষিতে এনসিপির 6 নেতা এবং প্রথম আলো ও ডেইলি স্টার সম্পাদক সহ 20 জনকে গানম্যান দেয়া হয়েছে। যারা হিট বা ভালনারেবল তাদের আমরা অলরেডি হাতিয়ার গানম্যান আমরা দিয়ে দিয়েছি। প্রথম আলো ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলার ঘটনায় ডিএমপি এই পর্যন্ত 17 জনকে গ্রেপ্তার করেছে। পত্রিকার 2টি সম্পাদকের নিরাপত্তার জন্য গানম্যান দেয়া হয়েছে। এদিকে আগামী 25 ডিসেম্বর তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই বলে জানান উপদেষ্টা। বলেন, রাজধানীতে নিরাপত্তা জোরদারে নেওয়া হয়েছে ব্যবস্থা। 25শে ডিসেম্বর 2025 তারিখে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে আগমন উপলক্ষেও সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ওসমান হাদি হত্যার ঘটনায় এ পর্যন্ত 10 জনকে গ্রেপ্তার করা হয়েছে জানিয়ে বলেন, মূল আসামি দেশে নাকি পালিয়ে গেছেন সেটি স্পষ্ট নয়। এই হত্যাকাণ্ডে জড়িত কাউকে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। অতি দ্রুত এই ঘটনার মূল হুতা ফয়সাল করিম মাসুদকে শনাক্ত আইনের আওতায় আনা হয়েছে। তবে হত্যাকাণ্ডে মোটিভ উদ্ধার ও গোপনীয়তা বজায় রক্ষার স্বার্থে এই বিষয়ে এখনো বিস্তারিত জানানো সম্ভব হচ্ছে না। কোথায় আছে হইলে তো তারা ধরে ফেলতাম। দেশেও থাকতে পারে, বাইরেও থাকতে পারে, অবৈধ পথে গেছে কিনা এটা তো আমি বলতে পারবো না। বড়দিন ও 31 উপলক্ষে সারা দেশে গোয়েন্দা নজরদারি বাড়াতে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। রাজধানী অভিজাত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। গণমাধ্যম কার্যালয়ে হামলা গণতন্ত্র, স্বাধীনভাবে কথা বলার অধিকার ও জুলাই যুদ্ধের উপর আঘাত। মব ভায়োলেন্সে আক্রান্ত বাংলাদেশ শীর্ষক প্রতিবাদ সভায় এমন মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্যান্য দলের নেতারা বলেন, অভ্যুত্থান পরবর্তী প্রত্যাশার পথে নেই বাংলাদেশ। আর সম্পাদকরা জানান, শুধু মত প্রকাশের স্বাধীনতাই নয়, সাংবাদিকদের বেঁচে থাকাই এখন হুমকির মুখে। ওসমান হাদি হত্যার জেরে প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ করে একদল উত্তেজিত জনতা। গণমাধ্যমের উপর হামলায় দেশ বিদেশে তৈরি হয় তীব্র প্রতিক্রিয়া। সোমবার সকালে রাজধানীর একটি হোটেলে প্রতিবাদ সভা আয়োজন করে সম্পাদক পরিষদ ও সংবাদপত্র মালিকদের সংগঠন নোয়াব। গণমাধ্যমের নিরাপত্তাহীনতার কথা তুলে ধরেন সম্পাদকরা। তারা চেয়েছেন মধ্যযুগীয় কায়দায় আগুন, চারপাশ থেকে আগুন লাগিয়ে যাদের সঙ্গে তাদের মতান্তর তৈরি হয় তাদেরকে পুড়িয়ে হত্যা করা। মত প্রকাশ তো অনেক দূর হয়ে গেছে, এখন বেঁচে থাকার অধিকারের ব্যাপারে শেখছে। জুলাই অভ্যুত্থান মবক্রেসি নয় মন্তব্য করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বলেন, গণমাধ্যমে হামলার ঘটনা এখানেই থামতে হবে। জুলাইয়ের নাম বা শরীফ ওসমান হাদিকে ব্যবহার করে এই ঘটনাগুলো ঘটানো হলো। 1.5 বছর পার হয়ে গিয়েছে। এখন যেটা হচ্ছে, এটা সম্পূর্ণভাবে পরিকল্পিত অপরাধ হচ্ছে এবং এটা পুরো দেশের রাজনীতি, নির্বাচন, সেটাকে একদিকে নিয়ে যাওয়ার জন্য এই পরিকল্পনা চক্রান্ত। রাষ্ট্রের এই চতুর্থ স্তম্ভ আমাদের প্রত্যেকের অস্তিত্বের সাথে জড়িত। কোনো অবস্থায় এটার উপর হামলা কেউ গ্রহণ করবেন না, আমরা তো এটা মেনে নিতে পারি না। এটা যাতে ফুল স্টপ হয়। অনুষ্ঠানে গণতন্ত্রকামী মানুষকে অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়ানোর আহ্বান জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ডেইলি স্টার নয়, প্রথম আলো নয়, আজকে গণতন্ত্রের উপর আঘাত এসেছে। আমার স্বাধীনভাবে চিন্তা করার যে অধিকার, আমার কথা বলার যে অধিকার, তারপরে আবার আঘাত এসেছে। জুলাই যুদ্ধের উপর আঘাত এসেছে। আমরা যারা আমাদের বাংলাদেশকে সত্যিকার অর্থেই একটা স্বাধীন, সার্বভৌম, গণতান্ত্রিক বাংলাদেশ হিসাবে দেখতে চাই, তাদেরকে আজকে শুধু সচেতন হলে চলবে না, রুখে দাঁড়াতে হবে। এখন রুখে দাঁড়ানোর সময় এসে গেছে। সভা শেষে হামলার প্রতিবাদে কাওরান বাজার এলাকায় মানববন্ধন করেন সাংবাদিক, ব্যবসায়ী নেতা ও বিশিষ্টজনেরা। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। 24 ঘন্টার মধ্যে শহীদ ওসমান হাদির খুনিদের গ্রেপ্তারে ব্যর্থ হলে শহীদ শপথ নেবে ইনকিলাব মঞ্চ, ছাড়বে না রাজপথ। এদিকে দ্রুত বিচার ট্রাইব্যুনালে হাদি হত্যার বিচার হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা। এখনও ধরা পড়েনি ঢাকা ৮ আসনের সম্ভাব্য প্রার্থী ওসমান হাদির হত্যায় মূল অভিযুক্ত 2 ব্যক্তি। এমনকি তাদের অবস্থানও শনাক্ত করতে পারেনি আইন শৃঙ্খলা বাহিনী।
সোমবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে বিক্ষোভ মিছিল করেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। 24 ঘন্টার মধ্যে হাদির হত্যাকারীদের সরকার গ্রেপ্তারে ব্যর্থ হলে মঙ্গলবার বিকেল 3টায় শহীদ মিনারে শহীদি শপথ গ্রহণের ঘোষণা দেন বিক্ষোভকারীরা। আগামীকালকে হাদি চত্বরে আমরা শহীদি শপথ গ্রহণ করব। নির্বাচনের আগেই হাদি হত্যার বিচার নিশ্চিতের দাবি জানিয়ে ইনকিলাব মঞ্চ বলছে, বিচারে 24 ঘন্টার মধ্যে ট্রাইব্যুনাল গঠন এবং তদন্তে প্রয়োজনে এফবিআইকে যুক্ত করতে হবে। 30 কার্য দিবসের মধ্যে এই বিচার কার্য সম্পন্ন করতে হবে। আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থা যারা পেশাদারী এবং নির্ভরযোগ্য, তাদেরকে এই মামলার তদন্তের সাথে যুক্ত করতে হবে। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে জুলাই মঞ্চের অভিযোগ, হাদির খুনিদের ময়মনসিংহে থাকার তথ্য দিলেও তা আমলে নেয়নি সরকার। এ সময় গোয়েন্দা সংস্থাগুলোর সংস্কার দাবি করেন সংগঠনটির নেতারা। যে গোয়েন্দা সংস্থা গণহত্যাকারীদেরকে ছেড়ে দেয়, সেই গোয়েন্দা সংস্থা দিয়ে বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব না। এদিকে সোমবার দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে আইন উপদেষ্টা জানান, দ্রুত বিচার ট্রাইব্যুনালে ওসমান হাদির হত্যার বিচার করা হবে। এম এ আজিম, সময় সংবাদ, ঢাকা। ওসমান হাদিকে হত্যার 3 মাস আগে 1,76,00,000 আর 1 মাস আগে 65.5 লাখ টাকা দুইটি ব্যাংক হিসাবে জমা দেয় শুটার ফয়সাল ও তার স্ত্রী। মিশন বাস্তবায়নের আগে 65 লাখ বাদে বাকি টাকা তুলে নেয় তারা। হত্যার আগে এত টাকা কেন লেনদেন করেছিলেন ফয়সাল, এখন তা খতিয়ে দেখছে আইন শৃঙ্খলা বাহিনী। সিআইডি প্রধান জানান, ফয়সাল ও তার স্বার্থ সংশ্লিষ্টদের অবৈধ লেনদেন খুঁজে বের করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। মাসুদুর রহমানের রিপোর্ট। নির্বাচনের তফসিলের পরদিন 12 ডিসেম্বর ঢাকা 8 আসনের সম্ভাব্য প্রার্থী ওসমান হাদিকে গুলি করার পর থেকেই আলোচনায় শুটার ফয়সাল করিম মাসুদ। হত্যার ঘটনায় নাম আসার পরপরই তার সব ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দেন আদালত। ফয়সালকে গ্রেফতার চেষ্টার পাশাপাশি তার স্ত্রী সামিয়া ও স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের অর্থের খোঁজে নামে সিআইডি। 14টি ব্যাংকে খোঁজ মেলে 53টি হিসাবের, যেখানে 2017 থেকে 8 বছরে লেনদেন করা হয়েছে 127 কোটি টাকা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করা শুটার ফয়সালের 53টি ব্যাংক হিসেবে তথ্য পেয়েছে সিআইডি। এসব ব্যাংক হিসেবে কত টাকা জমা ছিল, কত টাকা উত্তোলন হয়েছে, কারা কারা এইসব ব্যাংক হিসেবে জমা দিয়েছে, সবকিছু আজকে তুলে ধরার চেষ্টা করব আমরা। ব্যাংক এশিয়ার আদাবর রিং রোড শাখাতেই সন্ধান মেলে সবচেয়ে বেশি 19টি হিসাবের, সেখানে প্রায় 50 কোটি টাকা লেনদেন করেছে ফয়সাল ও তার বিভিন্ন প্রতিষ্ঠান। ক্যামেরার সামনে কথা বলতে না চাইলেও শাখা ব্যবস্থাপকের দাবি, বেশিরভাগ হিসাবই সচল নেই। এমনি তো লেনদেন ছিল না এখানে। আমরা যখন করতে যাই ডরম্যান্ট, তখনই দেখি যেটা অলরেডি বন্ধ। 6 মাসের বা বেশি লেনদেন না হলে আমি অপারেটিভ বলি। 8 বছরে 127 কোটি টাকার লেনদেন হলেও হাদিকে হত্যার 3 মাস আগে 1,76,00,000 টাকা আর 1 মাস আগে 65.5 লাখ টাকা দুটি ব্যাংক হিসেবে জমা দেয় ফয়সাল ও তার স্ত্রী। মিশন বাস্তবায়নের আগে 65 লাখ টাকা বাদে বাকি সব টাকায় তুলে নেয় তারা। হত্যার আগে এত টাকা উত্তোলনের কারণ কি? এটা আমরা খুব নিবিড়ভাবে সিআইডি তদন্ত করছে যে তার সাথে অন্য কোনো বিহাইন্ড দ্য স্ক্রিন কোনো গ্রুপ, বড় গ্রুপ জড়িত ছিল কিনা, কারা কারা কোথায় থেকে সে টাকা পেয়েছে, তার কি মিশন ছিল, তার কি ভিশন ছিল, এই সব কিছু নিয়ে আমরা কাজ করছি এবং যথাসময়ে আমরা এগুলোকে উদ্ঘাটিত করব। সন্ধান পাওয়া 53টি হিসাবের মধ্যে 22টি হচ্ছে ফয়সালের 8টি প্রতিষ্ঠানের। ব্যাংক হিসাবের তথ্য অনুযায়ী রাজধানীর বাংলা মোটরের রূপায়ণ ট্রেড সেন্টারে থাকার কথা লিডস ট্রেনিং অ্যান্ড কনসাল্টিং লিমিটেড, কিন্তু সেখানে গিয়ে দেখা যায় 1.5 বছর আগেই সব গুটিয়ে নিয়েছে ফয়সাল। এদের সম্ভবত আপনার কোনো একটা নিয়ে কাজ করতো, স্কিল ডেভেলপ বা এই ধরনের কিছু একটা ট্রেনিং এর মতন আর কি। প্রায় 1 বছর হয়ে গেছে ওরা নাই এখানে। রাজধানীর আদাবরের বায়তুল আমান হাউজিংয়ে ফয়সালের অ্যাপলসফট আইটি, আইকন সফটওয়্যার সহ 3টি প্রতিষ্ঠানের ঠিকানা। সেসব স্থানে গিয়েও মেলেনি প্রতিষ্ঠানগুলোর হদিস। টাকা পয়সা নিয়ে নাকি একটা গ্যাঞ্জাম হয়েছিল, সেটা হচ্ছে আপনার প্রায় ডিসেম্বরের ওই দিকে, আর ফেব্রুয়ারিতে আবার নতুন করে ভাড়া দিল। সিআইডি প্রধান জানান, ফয়সাল ও তার স্বার্থ সংশ্লিষ্ট সবার অবৈধ লেনদেনের তথ্য খুঁজে বের করা হচ্ছে, ছাড় পাবে না কেউই। ফয়সাল করিম মাসুদ, তাদের যে অ্যাসোসিয়েট যারা আছে, তাদের আমরা এ পর্যন্ত 53টি অ্যাকাউন্ট পেয়েছি বিভিন্ন ব্যাংকে। এতে 127 কোটি টাকার লেনদেন আমরা তথ্য পেয়েছি, প্রায় 65 লক্ষ টাকার মতো। এটা অলরেডি আমরা রাষ্ট্রের অনুকূলে কনফিসকেট করার জন্য, বাজেয়াপ্ত করার জন্য যে আইনি প্রক্রিয়া, সেটি আমরা শুরু করেছি। এছাড়া ফয়সালের ব্যাংক হিসাবে থাকা অর্থ বাজেয়াপ্তের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে সিআইডি। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা।
ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার এবং দেশব্যাপী সকল অবৈধ অস্ত্র উদ্ধারের দাবিতে রাজধানীতে মহাসমাবেশ করতে যাচ্ছে জামায়াত। আগামী ৩রা জানুয়ারি ঢাকার মানিক মে এভিনিউতে বেলা ১২টায় এ কর্মসূচি শুরু হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। দলটির সর্বশেষ নির্বাহী পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। সমাবেশ সফল করতে সারা দেশ থেকে দলটির ১০ লক্ষাধিক নেতাকর্মী ঢাকায় আসবে বলে জানান সংশ্লিষ্টরা। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে ভিসা সহ সব ধরনের সেবা অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করেছে সরকার। শিলিগুড়িতেও ভিসা সেন্টারও সাময়িক বন্ধ রাখা হয়েছে। সোমবার এই তথ্য নিশ্চিত করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র। রোববার উপদেষ্টা জানান, দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে গত শনিবার রাতে বিক্ষোভ করে হিন্দুত্ববাদী সংগঠনের ২০ থেকে ২৫ জনের একটি দল। এ সময় হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে হত্যার হুমকিও দেয়। কূটনৈতিক এলাকায় এমন ঘটনা অপ্রত্যাশিত নয় উল্লেখ করে ভারতের কাছে দূতাবাসের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানান। ইউক্রেন যুদ্ধের অভিজ্ঞতার ভিত্তিতে বাংলাদেশের ভূরাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছেন রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার খুজিন। প্রতিবেশী দেশের সঙ্গে যত দ্রুত সম্ভব উত্তেজনা কমানো প্রয়োজন বলেও মনে করেন তিনি। সোমবার সকালে দূতাবাসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় আলেকজান্ডার খুজিন আরও বলেন, নির্বাচনের তফসিল ঘোষণা ইতিবাচক অগ্রগতি, তবে ভোটের ফলাফল না আসা পর্যন্ত মস্কোর পক্ষ থেকে চূড়ান্ত কোনো মূল্যায়ন করা সম্ভব নয়। চলমান অস্থিরতা ও সাম্প্রতিক সহিংসতার ঘটনা উল্লেখ করে রুশ রাষ্ট্রদূত বলেন, চরমপন্থা ও সহিংসতামুক্ত পরিবেশ নির্বাচন অনুষ্ঠিত হওয়া জরুরি। ঢাকা দিল্লির দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে রাষ্ট্রদূত বলেন, পরিস্থিতি পর্যবেক্ষণ করছে মস্কো। এটি শুধু দুই দেশের জন্য নয়, পুরো দক্ষিণ এশিয়ার জন্য গুরুত্বপূর্ণ। We are waiting for the elections, parliamentary elections, and we, as I may say, that we keep the fingers crossed, inshallah, that elections commissions will be held on the date which has been announced by the Election Commission, 12th of February. This is very historical event and important stage for the country to develop in future. কারওয়ান বাজার, তেজগাঁও ট্রাক বাস স্ট্যান্ড আর মহাখালী বাস টার্মিনালের ধকলে বসবাস অযোগ্য হয়েছে ঢাকা 12 আসন। চাঁদাবাজি, ফুটপাত দখল, ছিনতাই আর যত্রতত্র মাদকের আখড়ায় বিপর্যস্ত জনজীবন। গ্যাস সংকট, জলাবদ্ধতা সহ নানা নাগরিক সমস্যা তো আছেই। অভ্যুত্থান পরবর্তী নির্বাচনের মাধ্যমে সমস্যা থেকে মুক্তির আশায় রয়েছে ভোটাররা। প্রার্থীরাও দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন শফিকুজ্জামান রুবেল। ক্যামেরায় ছিলেন সোহাগ ও ড্রোনে জাকারিয়া জয়। নেতা যদি চাঁদাবাজি তো সাধারণ মানুষ কি করবো? আমরা এখানে 50 বছর আমরা কিছুই পাই নাই। নেতা সুরত তো ভালো হইতে হইব, গাঁজা মাদক এর থেকে দূরে থাকতে হবে। রাজধানীর গুরুত্বপূর্ণ সংসদীয় আসন ঢাকা 12, তেজগাঁও শিল্পাঞ্চল, কারওয়ানবাজার, হাতিরঝিল ও বিজয়নগর নিয়ে গঠিত এই আসনটি নানা সমস্যায় জর্জরিত। সবচেয়ে বড় ভোগান্তির নাম তেজগাঁও ট্রাক স্টেশন। স্থানীয়দের ভাষায় এটি যেন একটি টিউমার, যার কারণে দীর্ঘদিন ধরেই যানজট ও পরিবেশ দূষণে নাকাল বাসিন্দারা। কারওয়ান বাজারের সিন্ডিকেট ও চাঁদাবাজি বহুদিনের আলোচিত বিষয়। রেলগেট এলাকায় প্রকাশ্যে চলে মাদকের বেচাকেনা। বিজয় সরণি প্রান্তে ছিনতাই, সন্ত্রাসে আতঙ্ক। অভিযোগ রয়েছে প্রকাশ্যে অবৈধ কার্যক্রম চললেও নেই থামানোর উদ্যোগ। সমাধানে বহুবার জনপ্রতিনিধি ও নেতাদের আশ্বাস পেলেও বাস্তবে কোনো ব্যবস্থা না নেয় হতাশ ভোটাররা। চাঁদাবাজি বাড়িয়ে দিতে আছে, ভাড়া বাড়িয়ে দিতে আছে। আমরা চাই যে চাঁদা মুক্ত একটা দেশ, কোনো দুর্নীতি থাকবো না, সলিডভাবে দেশ চালাইবো, এরকম আমরা যোগ্যটা নেতা চাই। ভালো মানুষ যে যার লোভ থাকবে না, এই ধরনের মানুষ পেলে হয়তো আমরা সামনে ভোট দিব, আর নাইলে আমাদের ভোট দেওয়ার কোনো প্রশ্নই আসে না। ঢাকা 12 আসনে সম্ভাব্য প্রার্থী তালিকা লম্বা হলেও আলোচনায় রয়েছেন বিএনপির সাইফুল আলম নীরব, জামায়াতের সাইফুল আলম খান মিলন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক ও এনসিপির নাহিদা সারোয়ার নিভা। নির্বাচিত হলে মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রম কবর দেওয়ার অঙ্গীকার করেন ধানের শীষের প্রার্থী। দাঁড়িপাল্লা প্রার্থীও বলছেন, বরদাস্ত করা হবে না অবৈধ কার্যক্রম। চাঁদাবাজিটা বন্ধ হয় নাই, চাঁদাবাজ পরিবর্তন হয়েছে। দিস শুড বি অ্যাড্রেসড। আমরা দুর্নীতিকে লাল কার্ড দেখাতে চাচ্ছি।
এবং আমরা নিজেরা দুর্নীতি করব না। আমরা যখন দুর্নীতি করব না, তখন আমরা মেশিনারিকে দুর্নীতি করার উদ্যোগ গ্রহণ করা আমাদের জন্য অনেকটাই সহজ হয়ে আসবে। চাঁদাবাজ কিন্তু কোনো দলের না, চাঁদাবাজটা কিন্তু তাদের এক আলাদা দল। আল্লাহ পাক যদি বিএনপিকে ক্ষমতা আনেন, আমাকে যদি এই এলাকা আল্লাহ পাক কবুল করেন, ইনশাল্লাহ চাঁদাবাজের কোনো অস্তিত্ব এলাকা থাকবে না। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রার্থী বলছেন, অর্থলোভ সামলাতে পারলে চাঁদাবাজি, মাদক ও সন্ত্রাস থেকে মুক্তি সম্ভব। আর এনসিপি প্রার্থী বলছেন, ভোগের নয় ত্যাগের রাজনীতিতেই আছে সমাধান। এই যে পুরাতন রাজনীতির দুষ্টচক্র, এগুলো আমি ভাঙবো। ভোটাররাই ডিসাইড করবে যে সব রাজনীতিবিদ এসে আমাদের কাছে বলছে বা সব প্রার্থী বলছে কোন প্রার্থী কেমন। সংকট তৈরি করেন অল্প কিছু মানুষ, কিন্তু ভুক্তভোগী প্রায় হাজার হাজার মানুষ। আমার মনে হয় কোনো ভালো উদ্যোগ নিলে প্রথমে হয়তো কিছু বাধা আসবে। সাধারণ ভোক্তা, সাধারণ ব্যবসায়ী, সাধারণ মানুষ সবাই নিশ্চয়ই সংকটের সমাধানে চাইবেন। ঢাকা 12 আসনে ভোটার রয়েছেন 3,33,112 জন। এবার পরিবর্তনের আশায় তাকিয়ে তারা। সমস্যায় জর্জরিত ঢাকা 12 আসন। জবাবদিহিনতার সংস্কৃতি, দায়বদ্ধহীন রাজনীতি আর অর্থলিপ্সা এসব সমস্যা সমাধানে বড় বাধা। তাই প্রতিশ্রুতি আর আশ্বাসের বাইরে গিয়ে কে করবেন বাস্তবভিত্তিক সমাধান, সেদিকেই তাকিয়ে এই আসনের ভোটাররা। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। জাতীয় সংসদ নির্বাচন ঘিরে শেরপুর 3 আসনে প্রার্থীদের দৌড়ঝাঁপ। বিএনপির একাধিক মনোনয়ন প্রত্যাশী মাঠে থাকলেও একক প্রার্থী হিসেবে দলের গ্রিন সিগন্যাল পেয়েছেন সাবেক 3 বারের সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল। এদিকে জামায়াত, এনসিপি ও ইসলামী আন্দোলনের একক প্রার্থীও মাঠে বেশ সরব। ভোটাররা বলছেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ পেলে যোগ্য প্রার্থীকে বেছে নেবেন তারা। শহীদুল ইসলাম হীরার তথ্য ও বাবু চক্রবর্তীর তোলা ছবিতে রিপোর্ট। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে শেরপুর 3 আসনে চায়ের দোকান থেকে শুরু করে হাটবাজার সর্বত্রই নির্বাচনী ডামাডোল। এ আসনে বিএনপি থেকে মনোনয়ন পেয়ে মাঠে সক্রিয় জেলা বিএনপির সাবেক সভাপতি ও 3 বারের সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল। জামায়াতে ইসলামীর একক প্রার্থী হিসেবে প্রচারণা চালাচ্ছেন কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও জেলা জামায়াতের সেক্রেটারি নুরুজ্জামান বাদল। এদিকে জুলাই আন্দোলনের নেতৃত্ব দেয়া তারুণের দল হিসেবে মাঠে আছেন এনসিপি থেকে মনোনয়ন প্রত্যাশীরা। সম্ভাব্য প্রার্থীরা সামাজিক, ধর্মীয়, সাংস্কৃতিক অনুষ্ঠান, এমনকি খেলাধুলার নানা আয়োজনে অংশ নিয়ে জনগণের দোয়া ও সমর্থন চাইছেন। করছেন আলাদা আলাদা রাজনৈতিক কর্মসূচিও। তবে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ পেলে যোগ্য প্রার্থীকেই বেছে নেবেন ভোটাররা। সকল দলের অংশগ্রহণমূলক একটা নির্বাচন হলে এটা দেশের জন্য ভালো, দেশের জনগণের জন্য ভালো। আমরা একজন সৎ, দক্ষ, আদর্শ এবং দুর্নীতিমুক্ত যে দেশ এবং জনগণের স্বার্থে কাজ করব, এই ধরনের লোক চাই। সুষ্ঠুভাবে নির্বাচন আনেন, যেন আমার ভোট আমি ইচ্ছাকৃতভাবে যাকে খুশি তাকে দিতে পারি। একজন যোগ্য ব্যক্তিকে ভোট দেব এবং আমাদের ভোট আমরা নিজেরাই দেব। রাজনৈতিক মতবিরোধ থাকলেও অবাধ, নিরপেক্ষ ও প্রতিযোগিতামূলক নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে একমত প্রার্থীরা। জনগণ আমাদের নতুন একটা পরিবর্তন চায়। এই 54 বছরে যে রাজনীতি এরা দেখেছে, এই রাজনীতি থেকে এরা মুক্তি চাই। আমরা এই নির্বাচনটাকে ফ্রি ফেয়ার করার জন্য আমাদের পক্ষ থেকে যা যা ভূমিকা রাখা দরকার আমরা রাখবো। শ্রীবর্দী ঝিনাইগাতির একটি প্রকট সমস্যা বন্য হাতির আক্রমণ। সে বন্য হাতি থেকে প্রতিহত করার জন্য স্থায়ীভাবে ব্যবস্থা গ্রহণ করব। শ্রীবর্দী ঝিনাইগাতি নিয়ে গঠিত শেরপুর 3 আসনে তৃতীয় লিঙ্গের 7 জন সহ ভোটার 4,02,029 জন। এই আসনে 17টি ইউনিয়ন ও একটি পৌরসভায় কেন্দ্রের সংখ্যা 128টি। সময় সংবাদ, শেরপুর। নির্বাচনের আগে এক ব্যক্তির নামে সিম সংখ্যা আরও কমাচ্ছে সরকার। 1 জানুয়ারি থেকে জাতীয় পরিচয়পত্র দিয়ে সর্বোচ্চ 5টি নতুন সিম নিতে পারবেন মোবাইল গ্রাহকরা। আর যাদের নামে 6 থেকে 10টি সিম কার্ড রয়েছে, সেই সংখ্যাও 5-এ আনানো হবে ধাপে ধাপে। সরকারের এই সিদ্ধান্তে বরাবরের মতোই আপত্তি তুলেছেন মোবাইল অপারেটররা। শুভখানের রিপোর্ট। রাস্তাঘাটে মোবাইল সিম কেনার সময় গ্রাহকের অজান্তেই বায়োমেট্রিক তথ্য সংরক্ষণ করছে কিছু অসাধু ব্যবসায়ী, যা দিয়ে অবৈধভাবে নিবন্ধন হচ্ছে অতিরিক্ত সিম। অনিয়মের বিষয়টি ধরা পড়েছে বিটিআরসির পর্যালোচনায়। নিয়ন্ত্রক সংস্থা দেখেছে একদিনেই একজন গ্রাহক 2-এর বেশি সিম কিনছেন, যা অস্বাভাবিক। এ অবস্থায় নির্বাচনের আগে মোবাইল কেন্দ্রিক অপরাধ নিয়ন্ত্রণে গেল জুলাইয়ে এক ব্যক্তির নামে সিম নেওয়ার সীমা 15 থেকে 10টিতে নামানো হয়। তারই ধারাবাহিকতায় 1 জানুয়ারি থেকে এই সীমা আরও কমাচ্ছে সরকার।
বিটিআরসি বলছে নতুন বছরের প্রথম দিন থেকে একজন গ্রাহকের জাতীয় পরিচয়পত্র দিয়ে নতুন করে সর্বোচ্চ 5টি সিম নিবন্ধন করা যাবে। 1 জানুয়ারিতে যিনি নতুন করে যাবেন সিম রেজিস্ট্রি করতে, তার নামে 5টার বেশি সিম রেজিস্ট্রি করা হবে না। বিটিআরসির তথ্য মতে বর্তমানে দেশে 6,75,92,745 জন গ্রাহকের হাতে রয়েছে 18,80,00,000-এর বেশি মোবাইল সিম। এর মধ্যে 80% নামে আছে 1 থেকে 5টি সিম কার্ড, 6 থেকে 10টি সিম কার্ড আছে 1,20,00,000 গ্রাহকের। এই যে যার কাছে 10টা সিম রয়ে গেল, উনি যখন এই সিম রিপ্লেস করার জন্য যাবেন, তখন তাকে বলা হবে যে আপনি এটা রিপ্লেস করার আগে এটাকে 5টার নিচে নামিয়ে নিয়ে আসেন। নিয়ন্ত্রক সংস্থার নতুন সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া গ্রাহকদের মধ্যে। যাদের ভোটার আইডি হয় নাই তাদের জন্য কিনতে হবে, তো তারা কেমনি কিনবে? তাহলে একটা ফ্যামিলিতে আপনার বাবার থাকতে পারে, মায়ের থাকতে পারে, সেই হিসেবে যদি 4 জনের যদি এনআইডি থাকে তাহলে তো আপনি তো অলরেডি 20টা সিম ওখানেই তো রেজিস্ট্রেশন করতে পারছেন। তবে অসন্তোষ জানিয়েছে মোবাইল অপারেটররা। ল এনফোর্সমেন্ট এজেন্সি যে সিম কমালে ক্রাইম কমে যাবে, ইটস অ্যাকচুয়ালি নট দ্য কেস। সিমের দিকে না তাকিয়ে অন্যান্য ইস্যুগুলো যেটা আছে, যে আমাদের ডেটাবেসগুলোকে হার্ডেন করা। বাকি 3টা অপারেটর কিন্তু মার্কেটে টিকে থাকবে কিনা এটা আমার সন্দেহ আছে। আইওটি ডিভাইসের জন্য আলাদা নিবন্ধনের মাধ্যমে মোবাইল অপারেটরদের বিশেষ সিরিজের সিম বিক্রির অনুমোদন দেবে বিটিআরসি। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। চলতি বছর 30.77% বেড়েছে ডালের দাম। দাম বেড়েছে চাল, আটার, তবে 30% কমেছে চিনিতে। বছর জুড়ে ঊর্ধ্বমুখী থেকেছে ভোজ্য তেল, স্বস্তি দিয়েছে ব্রয়লার মুরগি, আর ভোক্তাকে ভুগিয়ে বছর শেষে করতে যাচ্ছে পেঁয়াজ, কাঁচামরিচ ও মশলার বাজার। খাদ্যপণ্যের দাম প্রায় 11% বৃদ্ধির চাপ নিয়ে চলতি বছর শুরু করেন ভোক্তারা। উৎপাদন ও চাহিদা যোগানে কোনো সংকট না থাকলেও জানুয়ারিতেই বাড়ে চালের দাম, মার্চে হয় আরও ঊর্ধ্বমুখী। মের মাঝামাঝি কিছুটা কমলেও আবারও চড়ে বসে জুলাই মাসে। অক্টোবরে কিছুটা কমে উচ্চ মূল্যে স্থিতিশীল রয়েছে চালের বাজার। মার্চে মসুর ডালের দাম কেজিতে 25 টাকা পর্যন্ত কমতিতে স্বস্তি মিললেও বছর শুরুতে 130 টাকা কেজি দরের পণ্যটি শেষ মাসে কিনতে রাজধানীবাসীকে গুনতে হয়েছে 170 টাকা। অস্থিতিশীলতা না দেখালেও ঊর্ধ্বমুখী প্রবণতায় বছর শেষ করতে যাচ্ছে আটা। বোতলজাত সয়াবিন তেলের সংকট ভোক্তাকে ভুগিয়েছে ফেব্রুয়ারিতে। নির্ধারিত দামের চেয়ে 25 টাকা পর্যন্ত বেশিতে প্রতি লিটার বিক্রির অভিযোগ মেলে। দাম বৃদ্ধির যুক্তিতর্কে মার্চে জোরালো হয় ব্যবসায়ী মন্ত্রণালয়ে আলোচনা। এপ্রিলে আসে লিটারে 14 টাকা বাড়ানোর ঘোষণা। ডিসেম্বরে লিটারে আরও 6 টাকা বাড়ানোর সিদ্ধান্ত নেয় সরকার। তবে বছর জুড়েই ভোক্তাকে স্বস্তির খবর দিয়েছে চিনি। রমজানে 115 থেকে 120 টাকা কেজি দরে বিক্রি হওয়া পণ্যটি বছরের শেষ মাসে নেমেছে 100 টাকায়। মজাদার মশলার বাজার বছর জুড়ে থেকেছে অস্থিতিশীল। রোজার মাস মার্চে 6000 টাকা কেজিতে উঠে যায় এলাচ। জিরা বিক্রি হয় 750 থেকে 800 টাকায়। কোরবানি ঘিরে জুনে চাহিদা বাড়লেও পর্যাপ্ত সরবরাহে কমে আসে দাম। বছরের বাকি সময়ে থাকে স্থিতিশীল। স্বাভাবিক চাহিদা যোগানে বছর শুরু করলেও এপ্রিলে এসে সরবরাহ সংকটে পড়ে পেঁয়াজ। 15 টাকা বেড়ে কেজি উঠে যায় 65 টাকায়। আগস্টে আরেক দফা বেড়ে হয় 75 থেকে 90 টাকা। সেপ্টেম্বরে দাম কমে 60 থেকে 65 টাকা হলেও নভেম্বরের শুরুতে দাম হয় লাগামহীন। প্রতি কেজি বিক্রি হয় 130 টাকায়। আমদানির খবরে 110 টাকা নামলেও ডিসেম্বরে চড়ে বসে 150 টাকায়। বছরের মাঝামাঝি হঠাৎ দাম বৃদ্ধির জোয়ারে গা ভাসায় কাঁচামরিচ। জুলাইয়ে বিক্রি হয় 350 টাকা কেজি দরে, আগস্টে থাকে 400-তে। সেপ্টেম্বর থেকে কমতে কমতে ডিসেম্বরে নামে 30 টাকায়। রমজানকে কেন্দ্র করে চাহিদা বাড়ায় মার্চে প্রতি কেজি ব্রয়লারের দাম হয় 210 থেকে 220 টাকা। জুনে নেমে আসে 150 টাকায়। জুলাইয়ে বেড়ে 180 টাকা হলেও ডিসেম্বরে আবারও নামে 150-এ। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। জেলায় জেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন প্রার্থীরা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে বগুড়া 7 আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু। দিনাজপুর 7 আসন থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেনের পক্ষ থেকে নেতাকর্মীরা মনোনয়নপত্র সংগ্রহ করেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সোমবার জেলায় জেলায় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন প্রার্থীরা।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে বগুড়া 7 আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু। এ সময় দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ একত্র হয়ে গাবতলীতে এসে আমরা আবার মনোনয়ন উত্তর করলাম। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এসজেডএম জাহিদ হোসেনের পক্ষে দিনাজপুর 7 আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন নেতাকর্মীরা। আমাদের দিনাজপুর 6 আসনের বিএনপি সহ সর্বস্তরের জনগণ অত্যন্ত আনন্দিত এবং খুব খুশি। সকল ভোটারের কাছে ভোটের জন্য দোয়া চেয়ে এবং ডাক্তার জাহিদ হোসেনের জন্য দোয়া চেয়ে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ, ওনার জন্য দোয়া চেয়ে। চাঁপাইনবাবগঞ্জ 1 আসন থেকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শাহজাহান মিয়ার মনোনয়নপত্র সংগ্রহ করেন সমর্থকরা। জেলা সদর আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেন জাতীয় সমাজতান্ত্রিক দল মনোনীত ফজলুর রহমান খান সুমন। স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রতীক হিসাবে জাতীয় সমাজতান্ত্রিক দল দেশজিৎ মার্কা হচ্ছে তারা প্রতীকে আপনারা আমাদেরকে সমর্থন দিবেন। বাগেরহাটের 3টি আসন থেকে বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য MAH সেলিমের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন তার বড় ছেলে মেহেদি হাসান। সেবা করতে পারি অ্যান্ড সবাইকে বলবো যে আমাদের জন্য দোয়া করবেন, আব্বার জন্য দোয়া করবেন, স্পেশালি আব্বার জন্য দোয়া করবেন যাতে সবার জন্য আব্বা সেবা করতে পারে। রাজশাহীর 2টি ও ঝালকাঠির 1টি আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপির প্রার্থীরা। রাজশাহী গোদাগাড়ি তানোরে ইনশাল্লাহ বিপুল ভোটে মেজর জেনারেল অবসরপ্রাপ্ত শরীফুদ্দিন জয়যুক্ত হবে। এছাড়া কুড়িগ্রামের 2টি আসন থেকে বিএনপি, জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, কমিউনিস্ট পার্টি, নাগরিক ঐক্য সহ স্বতন্ত্র প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করেন। পটুয়াখালীর বিভিন্ন আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেন বিএনপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীরা। সাহাল আব্দুল্লাহ আলভি, সময় সংবাদ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়েছেন নেতাকর্মীরা। বিভিন্ন জেলায় হয়েছে আনন্দ মিছিল। চাঁপাইনবাবগঞ্জে আনন্দ মিছিল করেছেন ছাত্রদল। বক্তারা বলেন, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন গণতন্ত্র পুনরুদ্ধারের পথে ঐতিহাসিক অধ্যায়। দিনাজপুর জেলা বিএনপির পক্ষ থেকে করা হয় আনন্দ মিছিল। তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে স্লোগান দেন অংশগ্রহণকারীরা। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বরিশালে আনন্দ মিছিল করছে জেলা ও মহানগর ছাত্রদল। এছাড়া পটুয়াখালীতে আনন্দ মিছিল করেছে জেলা ছাত্রদল। নোয়াখালীতে মেডিকেলে চান্স পাওয়া জান্নাতের পাশে দাঁড়ালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার বিকেলে তারেক রহমানের পক্ষ থেকে জান্নাতুল আরিফিনের পরিবারের কাছে মানবিক সহায়তা পৌঁছে দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। 3 বোন ও 1 ভাইয়ের মধ্যে সবার বড় জান্নাত। 8ম শ্রেণীতে পড়ার সময় বাবার মৃত্যু হলে পরিবারে নেমে আসে অনিশ্চয়তা। ভবিষ্যতে একজন মানবিক চিকিৎসক হয়ে দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে চান জান্নাত। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেন, বর্তমানে আচরণবিধি অনুযায়ী কিছু বাধ্যবাধকতা রয়েছে। নির্বাচন শেষে তার সব দায়িত্ব গ্রহণ করা হবে। বাংলাদেশের অবিসম্ভাবী আমাদের বাংলাদেশ। চট্টগ্রাম বন্দরের আশপাশে মাফিয়া চক্র আছে উল্লেখ করে নৌ উপদেষ্টা বলেছেন, নতুন নতুন মানুষকে কাজ করার সুযোগ দিতে হবে। সোমবার চট্টগ্রামে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের 48তম বার্ষিক সাধারণ সভায় বক্তব্য রাখেন তিনি। এ সময় তিনি বলেন, গত 54 বছরের ইতিহাসে সর্বোচ্চ আয় করেছে বিএসসি। এছাড়া বিদেশি বড় বড় বিনিয়োগ আসছে চট্টগ্রামের বন্দরে, যা দেশের সামগ্রিক অর্থনীতি পাল্টে দেবে। দেশের সামুদ্রিক বাণিজ্য ও পরিবহনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা বাংলাদেশ শিপিং কর্পোরেশনের নিজস্ব অর্থায়নে গেল বছর এই সংস্থায় যুক্ত হয়েছে নতুন নতুন জাহাজ, যা দেশের সামুদ্রিক সক্ষমতা বাড়ানোর পাশাপাশি বৈদেশিক মুদ্রা অর্জনে সহায়তা করেছে। সোমবার সকালে স্বায়ত্তশাসিত এই প্রতিষ্ঠানটির 48তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয় চট্টগ্রামের পতেঙ্গার বোট ক্লাবে। এতে প্রধান অতিথি ছিলেন নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শাখাওয়াত হোসেন। এই সময় 54 বছরের ইতিহাসে গেল অর্থ বছরে সর্বোচ্চ আয় হয়েছে উল্লেখ করে বিএসসির ব্যবস্থাপনা পরিচালক বলেন, আগামী 6 মাসে আরও 3টি জাহাজ কেনা হবে। 54 বছর ইতিহাসে আমরা কখনো নিজস্ব অর্থায়নে নতুন জাহাজ কিনতে পারি নাই। সম্পূর্ণ আমাদের মাননীয় উপদেষ্টার দিক নির্দেশনায়, তার নেতৃত্বে উনি আমাদেরকে শক্তি জুগিয়েছিলেন এবং তার মাধ্যমে আমরা 2টা অত্যাধুনিক বাল্ক ক্যারিয়ার
936 কোটি টাকায় কিনতে পেরেছি। প্রধান অতিথির বক্তব্যে নৌ উপদেষ্টা বাংলাদেশ শিপিং কর্পোরেশনের জন্য নতুন নতুন প্রকল্প তুলে ধরে বলেন, চট্টগ্রাম বন্দরের মতো বিএসিতে আগে মাফিয়া চক্র ছিল, এখন সেই পরিস্থিতি পাল্টেছে। এজন্য সর্বোচ্চ মুনাফা করতে পেরেছে সংস্থাটি। প্রায় $500 বিলিয়ন খরচ করবে একটা প্রাইভেট টার্মিনাল, যারা নিজেরা টার্মিনাল বানাবে। এই এপিএম টার্মিনাল ওয়ার্ল্ডে দুনিয়ার সবচেয়ে বড় জাহাজ কোম্পানি, তাদের এখন যেটাকে বলে মার্কস লাইন। আপনারা যারা যারা বন্দরের সাথে জড়িত, যারা জাহাজ সংক্রান্ত খবর রাখেন, মার্কস লাইন, এই মার্কস লাইনও কিন্তু আপনাদের শেয়ার মার্কেটে আসবে। সভায় নিজেদের চাওয়া ও নানা প্রস্তাবনা তুলে ধরেন শেয়ার হোল্ডাররা। পরে পরিচালনা পর্ষদের বিভিন্ন এজেন্ডা ও প্রস্তাব চূড়ান্ত অনুমোদনের জন্য পেশ করে বিএসসি। ফেদুসলিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। দরজায় কড়া নাড়ছে খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন। এর মধ্যে দিনটিকে ঘিরে শুরু হয়েছে প্রস্তুতি। সোমবার বড়দিন উপলক্ষে বাংলাদেশে খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মগুরু আর্চবিশপ বিজয় এন্ডি ক্রুপস বিশেষ বক্তব্য রাখেন। ব্যাপক আড়ম্বরের মাধ্যমে দেশে দেশে পালিত হয় বড়দিন। বড়দিন ঘিরে বাংলাদেশের গির্জাগুলোতেও চলছে প্রস্তুতি। কাকরাইল চার্চের আর্চবিশপ জানান, দিনটিকে ঘিরে তাদের প্রস্তুতির কথা। একই সঙ্গে বার্তা দেন শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের। পৃথিবীতে কত হানাহানি, মারামারি, অশান্তি, অসংখ্য শিশু মৃত্যুবরণ করছে, যুদ্ধ চলছে, খাবার নেই, কষ্ট। সবাইকে বড়দিনের শুভেচ্ছা জানাচ্ছি। শান্তিদাতার আগমনে এই ধরা শান্তিতে ভরে উঠুক। প্রভু যীশু খ্রিস্টের জন্মতিথি আপনাদের জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও আনন্দ। রাজধানীর গুলশান 1-এর তাজ মেরিয়ট ভবনের 4র্থ তলায় চালু হলো থাই ফাইন ডাইনিং রেস্টুরেন্ট সিল্ক স্পুন। সোমবার জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে রেস্টুরেন্টটি উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত থাইল্যান্ডের রাষ্ট্রদূত ও কূটনৈতিক অঙ্গন সহ বিভিন্ন শ্রেণী পেশার অতিথিরা। রেস্টুরেন্টটির স্বত্বাধিকারী মনিরা আহমেদ আগত অতিথিদের অভ্যর্থনা জানান। রেস্টুরেন্টটিতে থাইল্যান্ড থেকে আগত অভিজ্ঞ শেফের তত্ত্বাবধানে প্রস্তুত করা হয় দেশটির ঐতিহ্যবাহী ও জনপ্রিয় বিভিন্ন খাবার। অথেন্টিক থাই কুইজিন ও আন্তর্জাতিক মানের ফাইন ডাইনিং অভিজ্ঞতা উপস্থাপনের লক্ষ্যে গড়ে তোলা হয়েছে সিল্ক স্পুন রেস্টুরেন্টটি। খুলনায় এনসিপির শ্রমিক নেতা গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় দক্ষিণ পশ্চিমাঞ্চলের সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে। বিজেপি জানিয়েছে, এ ঘটনার সঙ্গে জড়িতরা যেন ভারতে পালাতে না পারে, সেজন্য সাতক্ষীরা, যশোর, চুয়াডাঙ্গা, চাঁপাইনবাবগঞ্জ, মেহেরপুর, ঝিনাইদহ ও কুষ্টিয়া জেলায় সীমান্তে নজরদারি ও পাহারা জোরদার করা হয়েছে। একই সঙ্গে আইনশৃঙ্খলা ও সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবিকে তথ্য দিয়ে সহযোগিতা করতে স্থানীয়দের আহ্বান জানানো হয়েছে। সীমান্ত সংলগ্ন বিভিন্ন স্থানে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত বিজিবি সদস্য। গেল 1 বছরে শুধু রংপুর জেলাতেই 65টি হত্যাকাণ্ড হয়েছে। এছাড়া 100-রও বেশি নারী ও শিশু নির্যাতন সহ নানা অপরাধে জনমনে ভয় আর আতঙ্ক ছড়িয়ে পড়েছে। যদিও আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে অপরাধ দমনে সতর্ক রয়েছেন তারা, তবে নাগরিক সমাজের প্রতিনিধিরা বলছেন অপরাধ দমনে আরও বেশি তৎপর হতে হবে আইনশৃঙ্খলা বাহিনীকে। শাকিল মাহমুদের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন রেদওয়ান হিমেল। গত 6 ডিসেম্বর রংপুরের তারাগঞ্জে টাকার জন্য এক দম্পতিকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করে এক যুবক। 10 আগস্ট একই উপজেলার বুড়িরহাটে ভ্যানচোর সন্দেহে গণপিটুনিতে নিহত হন রূপলাল ও প্রদীপ দাস নামে 2 ব্যক্তি। গেল 1 বছরে রংপুর জেলায় এমন 65টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এছাড়া একই সময়ে 37টি ধর্ষণ, 10টি অপহরণ, 55টি চুরি এবং নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে 104টি। এতে উদ্বেগ বেড়েছে জনমনে। কিভাবে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটাইলো
আমাকেও তো মারতে পারে, আমি এক জঙ্গলের বাড়িতে থাকি। সিআইডি আসছে, তারা ফরেনসিক করেছে, তারা মামলা রুজু করেছে, কিন্তু মানে ফলপ্রসূ কোনো রেজাল্ট আমরা পাইনি। ৬-৭ মাস থেকে দেখা যাচ্ছে কোনো প্রশাসনের লোক এখানে দায়িত্ব পালন করে না, দিনেও করে না, রাতেও করে না। আইন শৃঙ্খলা রক্ষায় সংশ্লিষ্ট বাহিনীগুলোকে আরও তৎপর হওয়ার আহ্বান নাগরিক সমাজের প্রতিনিধিদের। আইন শৃঙ্খলাটার একটা ব্যাপক একটা অবনতি আমরা দেখতেছি। আমাদের মনে হয় যে এখন দ্রুত একটা সময় যে এই আইন শৃঙ্খলা পরিস্থিতিটাকে একটা কঠোর অবস্থানে নিয়ে আসা। যদিও পুলিশ বলছে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবসময় কাজ করছেন তারা। কোনো অবস্থাতেই আইনের ফাঁক ফোকর কোনো অপরাধী পার পাবে না বলে আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, জনগণকে আশ্বস্ত করতে চাই। নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতে দিনে ও রাতে পর্যাপ্ত পুলিশি টহলের পাশাপাশি বিট পুলিশিং কার্যক্রম চালুর দাবি জেলাবাসীর। রেদওয়ান হিমেল, সময় সংবাদ, রংপুর। চাঁদপুরের বহুতল ভবনের একটি বাসায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। সোমবার রাত 7:30 থেকে 8টার মধ্যে হবিগঞ্জ পশ্চিম বাজারে প্রবাসী আমির হোসেনের বাসায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ভবনের 6ষ্ঠ তলার একটি ফ্ল্যাটের রান্নাঘরের পেছনে গ্রিল কেটে ভেতরে ঢোকেন চোর। এ সময় বাসায় কেউ ছিল না। পরে চুরির ঘটনা শুনে আমির হোসেন ও তার পরিবারের সদস্যরা বাসায় এসে দেখেন বাসায় সবকিছু তছনছ করে ফেলে রাখা হয়েছে। এছাড়া স্টিলের আলমারি ভেঙে 20 ভরির স্বর্ণালংকার এবং নগদ কয়েক লাখ টাকা নিয়ে গেছে বলে দাবি করেন তারা। পরে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। বগুড়ায় একটি শোরুমের স্বত্বাধিকারীকে অস্ত্রের মুখে অপহরণ করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। সোমবার রাত 9টার দিকে উপজেলার সিও অফিস বাস স্ট্যান্ডে এই ঘটনা ঘটে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, সোমবার রাত 9টার পর সাদা রঙের একটি মাইক্রোবাস দুপচাচিয়ায় একটি শোরুমের সামনে আসে। মাইক্রোবাসটি থেকে 4 জন দুর্বৃত্ত বেরিয়ে আসে। তাদের মধ্যে একজন পিন্টুকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে শোরুম থেকে টেনে হিঁচড়ে বের করেন। পরে বাইরে থাকা বাকিরা সহ তারা পিন্টুকে সাদা মাইক্রোবাসে উঠিয়ে নিয়ে যায়। দুর্বৃত্তদের সবার মুখ ঢাকা ছিল। অপহরণের শিকার পিন্টুর বাড়ি নওগাঁ জেলার রানীনগর উপজেলায়। পুলিশ বলছে, ঘটনায় জড়িতদের শনাক্ত ও অপহরণের শিকার ব্যক্তিকে উদ্ধার চেষ্টা চলছে। এবার আন্দোলনে নেমেছে কৃষি ডিপ্লোমা ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। ডিপ্লোমা কৃষিবিদদের জন্য স্বতন্ত্র পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয় সহ 8 দফা দাবিতে বিভিন্ন জেলায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন তারা। এ সময় দাবি মানা না পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারিও দেন তারা। বিস্তারিত রিপোর্টে। 8 দফা দাবি আদায়ে বিক্ষোভে কৃষি ডিপ্লোমা ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। সোমবার সকালে বরিশাল নগরীর রহমতপুরে অবস্থান নেন আন্দোলনকারীরা। পরে বরিশাল ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। শিক্ষার্থীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে দক্ষ শিক্ষকের অভাব কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে। এছাড়া কৃষিবিদদের বেসরকারি চাকরির ক্ষেত্রেও রয়েছে বেতন বৈষম্য। এজন্য 8 দফা দাবি মানা না পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা। উচ্চশিক্ষা আমাদের মূল পয়েন্ট, তারপর 10ম গ্রেড গেজেট পাস, তারপর ভাতা সংযুক্তি ভাতা, মাঠ সংযুক্তি ভাতা দেওয়া দরকার এবং আমাদের যে ডিআই থেকে মুক্তি, এরকম আমাদের 8টি দাবি আছে। সচিব মহোদয়কে জানানো হয়েছে যে আমাদের দাবি মেনে নেওয়া হবে, কিন্তু আমাদের দীর্ঘ 9 মাস আশ্বাস দেওয়ার পর আমাদের আশ্বস্ত করা হয়েছে। এদিকে সড়ক অবরোধে বন্ধ হয়ে যায় যান চলাচল। যানজটে ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকরা। পরে 2 ঘন্টা পর অবরোধ কর্মসূচি প্রত্যাহার করা হয়। রাঙ্গামাটিতেও বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। রাঙ্গামাটি খাগড়াছড়ি সড়ক 1.5 ঘন্টা অবরোধ রাখা হয়। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। দেশের একমাত্র লাভজনক রাষ্ট্রায়ত্ত কয়লা খনিকে পরিকল্পিতভাবে লোকসান দেখিয়ে বন্ধ করার চক্রান্ত চলছে বলে অভিযোগ করেছেন শ্রমিক কর্মচারীরা। বড় প্রক্রিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রে দীর্ঘদিন আংশিক বা সম্পূর্ণ বন্ধ থাকায় খনির উৎপাদন কয়লা ব্যবহার হচ্ছে না। পিডিবির কয়লার দাম পুনর্নির্ধারণ, বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের দিয়ে খনির বোর্ড পরিচালনা বন্ধ, অযৌক্তিক মূল্যহ্রাস বন্ধসহ কয়লা খনিকে ধ্বংসের হাত থেকে রক্ষায় 6 দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছে বড়পুকুরিয়া কয়লা খনির শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন। এ সময় তারা জানান, বর্তমানে কোল ইয়ার্ডে মজুদ বেড়ে দাঁড়িয়েছে প্রায় 5 লাখ মেট্রিক টন। শ্রমিক কর্মচারীরা অভিযোগ করেন, খোলা বাজারে যেখানে বড়পুকুরিয়ায় কয়লার দাম $200 বেশি, সেখানে অযৌক্তিকভাবে দাম কমিয়ে খনিকের লোকসান দেখানোর চেষ্টা করা হচ্ছে।
টাঙ্গাইলে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই বন্ধুসহ 3 জন নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সন্ধ্যায় সখীপুরের কালোমেঘা নলুয়া সড়কের বেলতলি এলাকায় দুইটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে 5 জন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক আবিরকে মৃত ঘোষণা করেন। অপর আহত লিখনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়। পরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাব্বির নামে একজন মারা যান। আবির ও লিখন 9ম শ্রেণীর শিক্ষার্থী ছিল। মোংলায় অটোবাইকের সঙ্গে সংঘর্ষে সরকারি চাল বোঝাই গাড়ি খাদে পড়ে 3 জন আহত হয়েছেন। পুলিশ জানায়, সরকারি খাদ্য অধিদপ্তরের 468 বস্তা চাল মোংলা খাদ্য গোদাম থেকে সুন্দরবন ইউনিয়নে নেয়ার জন্য আলম সাধু গাড়ি ভাড়া করে ইউনিয়ন পরিষদ কর্তৃপক্ষ 284 বস্তা চাল বোঝাই করে সোমবার বিকেলে মোংলা মোডেলগঞ্জ সড়কের মৌখালী ব্রিজে ওঠার সময় সামনে অটোবাইক দেখতে পেয়ে গাড়ি নিয়ন্ত্রণের চেষ্টা করেন চালক। তবে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি উল্টে পুকুরে পড়ে যায়। এ সময় অটো চালক লিমন হাওলাদার, সাগর ও লুৎফর আহত হন। দুর্ঘটনায় 284 বস্তা সরকারি চালের মধ্যে 50 বস্তা চাল উদ্ধার করা সম্ভব হয়েছে। বাকি চাল পানিতে পড়ে নষ্ট হয়েছে, যা খাবার অনুপযোগী। হবিগঞ্জের নবীগঞ্জে কৃষি জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে 30 জন আহত হয়েছেন। পুলিশ জানায়, বান্দারকান্দি গ্রামের সামু মিয়া ও আব্দুল হাইয়ের সঙ্গে মুহিত মিয়ার দীর্ঘদিন ধরে কৃষি জমি নিয়ে বিরোধ চলছিল। এর জেরে সোমবার বিকেলে উভয় পক্ষে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। 2 ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে উভয় পক্ষের মধ্যে 30 জন আহত হন। খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে বানিয়াচং সেনা ক্যাম্পের একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। সংঘর্ষে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। ভোরের সময় এই ছিল আমার কাছে। পরবর্তী সংবাদগুলো জানাতে যুক্ত হবেন রোজা চৌধুরী। ধন্যবাদ মেজবাহ। পরবর্তী সংবাদগুলো নিয়ে ফিরছি কিছুক্ষণ। গাইবান্ধার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনের বেহাল দশা। নির্মাণের 15 বছর না পেরোতেই দেয়াল ও ছাদের পলেস্তারা খসে পড়ছে। ঝুঁকিপূর্ণ ভবনটিতে আতঙ্ক নিয়ে ক্লাস করছেন শিক্ষক শিক্ষার্থীরা। দ্রুত ভবন সংস্কার কিংবা নতুন ভবন নির্মাণের দাবি সংশ্লিষ্টদের। বিপ্লব ইসলামের রিপোর্ট। বিভিন্ন জায়গার পলেস্তারা খসে পড়েছে, যত্রতত্র ছোট আকৃতির ফাটল। রংচটা জরাজীর্ণ ভবনটি গাইবান্ধা সদরের সুখানদিঘি সরকারি প্রাথমিক বিদ্যালয়। প্রথম শ্রেণী থেকে 5ম শ্রেণী পর্যন্ত এক শিফটে চলে ক্লাস। হঠাৎ দেয়াল বা ছাদের অংশ খুলে পড়ার আশঙ্কায় ভীত থাকেন শিক্ষক ও শিক্ষার্থীরা। বর্ষা মৌসুমে পরিস্থিতি আরো ভয়াবহ। ছাদ দিয়ে পানি পড়ে নষ্ট হয় বই খাতা ও শিক্ষার্থীদের জামা কাপড়। এ অবস্থায় দ্রুত ব্যবস্থা না নিলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে ধারণা অভিভাবকদেরও। আমাদের স্কুলে ভাঙা ছাদ, ওটা আমাদের মাথার উপরে পরে, টিফিন খাই, আমাদের ভাতের উপরে পরে, ভাতটা নষ্ট হয়ে যায়। জোর বৃষ্টি পড়ে তো আমার বই খাতায় ভিজে যায়। সিমেন্ট বালু ওগুলো ঝরে পড়তেছে, মানে খুবই ঝুঁকিপূর্ণভাবে ক্লাস নেওয়া হচ্ছে। বৃষ্টি হলে খুব ভয়ের মধ্যেই থাকি যে কখন মাথায় সেই জগন্নাথ হলের মতো ছাদ মাথায় পড়ে ধসে। এটা আমরা খুব আতঙ্কের মধ্যেই থাকি। অবশ্য বিষয়টি যাচাই করে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা শিক্ষা কর্মকর্তার। বিদ্যালয়ে প্রতি বছর একটা নির্ধারিত একটা টাকা বরাদ্দ থাকে যে স্লিপের, তার মাধ্যমে সংস্কার হোক বা কোনো আলাদা কোনো ঘর তৈরি করে হোক আমরা ক্লাস নেবার ব্যবস্থা করব। 2009-10 অর্থ বছরে 18,66,320 টাকা ব্যয়ে অফিস সহ 4 কক্ষ বিশিষ্ট বিদ্যালয় ভবনটি নির্মাণ করা হয়। একই অবস্থায় সদর উপজেলার আরও 10টি বিদ্যালয়ের। বিপ্লব ইসলাম, সময় সংবাদ, গাইবান্ধা। রাজশাহীতে বেড়েছে শীতের তীব্রতা। শীতের প্রভাব পড়েছে অঞ্চলের মানুষের জীবনমানে। বিপাকে পড়েছেন শ্রমজীবী মানুষ। বিস্তারিত জানাতে রাজশাহী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আলতাফ হোসেন। আলতাফ।
উত্তরের জেলা রাজশাহীতে শীতের যে প্রকোপ সেটি কিন্তু আমরা তীব্র থেকে তীব্র দেখছি ধীরে ধীরে। বিশেষ করে গত শুক্রবার থেকে হিমেল হাওয়া যোগ হওয়াতে শীতের তীব্রতা কিন্তু ব্যাপক বেড়েছে। এতে জনজীবনে কিন্তু আসলে প্রভাব ফেলেছে। বিশেষ করে খেটে খাওয়া মানুষ যারা আছেন রাজশাহীতে তারা কিন্তু আসলে বিপাকে পড়েছেন। দিন মজুর খেটে খাওয়া মানুষ যারা আছেন তারা কিন্তু এই মুহূর্তে কাজে যেতে পারছে না, কাজ পাচ্ছে না। এই শীতে আসলে রাজশাহী শহর বলতে পারি যে আসলে দুই ভাগে আমরা বিভক্ত দেখতে পাচ্ছি। মূলত এই মুহূর্তে আমরা আছি রাজশাহীর রেলগেট এলাকায়, যেখানে আসলে প্রতিদিনই সকাল থেকেই কর্মব্যস্ত মানুষদের দেখা যায়, গাড়ি এবং মানুষের যে ভিড় সেটি দেখা যায়। কিন্তু আমরা কিন্তু আজ শীতকে কেন্দ্র করে আমরা দেখছি কয়েকদিন ধরেই রাস্তায় মানুষ কিন্তু সকাল সকাল মানুষ কম দেখা যায়। একই সঙ্গে দোকানপাটগুলো অনেক বিলম্বে খোলা হয় এবং দিনমজুর যারা আছেন তারা কিন্তু কাজ না পেয়ে বসে থাকতে দেখছি আমরা। এবং যেটি বলছিলাম যে এই শীতে আসলে রাজশাহী শহরকে আমরা দুই ভাগে বিভক্ত দেখি। এক পাশে আমরা দেখি ঘরের ভিতর দরজা বন্ধ করে রাখা উষ্ণতা, আর অন্য পাশে খোলা আকাশের নিচে ঠান্ডার সঙ্গে প্রতিদিনের যে বোঝাপড়া খেটে খাওয়া মানুষের সেটি কিন্তু আমরা দেখি। একই সঙ্গে সন্ধ্যার পর আমরা দেখেছি গতকালকেও শহরের আলো যখন ঝাপসা হয়ে যায়, কুয়াশা ধীরে ধীরে ঢেকে ফেলে রাস্তা, দোকান, মানুষ। দিনের ব্যস্ততা গুটিয়ে গেলে শুরু হয় অন্য এক সময়, যেখানে শীত শুধু আবহাওয়ার বিষয় নয়, আসলে আমরা দেখছি যে একটি বেঁচে থাকার লড়াইয়ের একটি দৃষ্টান্ত আমরা দেখছি। এবং সকাল হওয়ার আগেই দেখছি যে মোড়ে মোড়ে দিন মজুর যারা থাকেন তাদেরকে আমরা কিন্তু দেখছি কাজের অপেক্ষায়। জানিয়ে রাখি যে গতকাল রাজশাহীতে আবহাওয়া অফিস জানিয়েছে গতকাল রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 18.4 ডিগ্রি, আর সর্বনিম্ন কিন্তু 12.4 ডিগ্রি সেলসিয়াস আমরা গতকালকে রেকর্ড দেখেছি। এবং এই মুহূর্তে রাজশাহীতে 14 ডিগ্রি সেলসিয়াস আমরা তাপ দেখছি। এবং এই অবস্থায় বলাই বাহুল্য যে শীতের যে প্রকোপ সেটি কিন্তু আসলে অতিরিক্ত, এবং সাথে হিমেল হাওয়া যে বইছে সেটির কারণে শীতের তীব্রতা মূলত আরো বেড়ে গেছে। তো এতে আসলে বিপর্যস্ত অবস্থায় পড়েছে খেটে খাওয়া মানুষ। এই ছিল রাজশাহী থেকে শীতের সর্বশেষ পরিস্থিতি। সরাসরি যুক্ত ছিলাম রাজশাহীতে। পঞ্চগড়ের স্থলবন্দরে আমদানি রফতানি কার্যক্রম স্বাভাবিক হলেও কমেনি ব্যবসায়ীদের দুশ্চিন্তা। নির্বাচনের আমেজে বন্ধ আছে অনেক কনস্ট্রাকশনের কাজ, তাই কমেছে পাথরের চাহিদা ও বিক্রি। এদিকে নেপালে বাংলাদেশের আলু রফতানিও কমে যাওয়ায় হতাশ ব্যবসায়ীরা। বিস্তারিত সোহাগ হায়দারের রিপোর্টে। পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে সারি সারি ট্রাক দাঁড়িয়ে আছে ভারত, নেপাল ও ভুটানে পণ্য আমদানি রপ্তানির জন্য। নির্বাচনের কারণে দেশের বিভিন্ন এলাকায় কনস্ট্রাকশন সাইটের কাজ অনেকটা কমে গেছে। সেই সঙ্গে কমেছে আমদানি করে আনা পাথরের চাহিদা ও বিক্রি। ঠিকাদারদের কোনো কাজ নাই, নতুন কোনো টেন্ডার নাই, এই জন্য আমাদের পাথরের উপর নির্ভরশীল এই পোর্ট। পাথর সেরকম একটা সেল হচ্ছে না। যে মালগুলা নিয়ে আসতেছি আমরা, এই মালগুলা বিক্রি বর্তমান হয় না। সামনে ইলেকশন, এই ইলেকশনের কারণে কাজ কাম নাই। এদিকে নিত্য প্রয়োজনীয় পণ্য আমদানি রপ্তানি হলেও 10 ডিসেম্বর থেকে বন্ধ নেপালে বাংলাদেশি আলু রপ্তানি। ভারত থেকে আলু সংগ্রহ করায় বিপাকে আলু ব্যবসায়ীরা। আলু রপ্তানিটাও বন্ধ হয়ে গিয়েছে নেপালে। সেখানে নেপাল ভারত থেকে আমদানি করার কারণে সেখানেও ব্যবসায়ীরা আরেকটু দুশ্চিন্তার মুখোমুখি আছে। কর্তৃপক্ষ বলছে বন্দরে আমদানি রপ্তানি কার্যক্রম স্বাভাবিক। নতুন মৌসুমে আলুর ফলন ভালো হলেই বাড়বে রপ্তানির হার। বাংলাবান্ধা স্থলবন্দর থেকে যে রপ্তানির যে কার্যক্রম, আমদানির কার্যক্রম, এটা স্বাভাবিক রয়েছে। নেপালে যেই আলুটা রপ্তানি হতো এটা কম দামে ভারত থেকে এখন নেপালের লোকজন নিচ্ছে। আমরা আশা করছি যে চলতি মৌসুমে যখন আলু হারভেস্ট হবে পুনরায় আমাদের এই যে বাংলাদেশ থেকে আলু রপ্তানি হবে। বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে প্রতিদিন 200 থেকে 250 ট্রাক বোল্ডার পাথর আমদানি হচ্ছে। চলতি অর্থ বছরে এ বন্দর দিয়ে মোট 50,253 মেট্রিক টন আলু রপ্তানি হয়েছে। সোহাগ হায়দার, সময় সংবাদ, পঞ্চগড়। মুন্সিগঞ্জের মিরকাদিম আড়তে 1 কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 3500 টাকায়। ইলিশের এই আগুন দামের জন্য ভোক্তারা দুষছেন সিন্ডিকেটকে। ঘন কুয়াশার মধ্যেই মিরকাদিম আড়তে হাক ডাকে বিক্রি হচ্ছে ইলিশ। 5 দিনের ব্যবধানে বড় ইলিশের কেজিতে 700 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 3500 টাকায়। ইলিশের এই রেকর্ড দামে ক্ষুব্ধ ক্রেতারা। এই দামে তো আমাদের সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। ইলিশ মাছ আমাদের দেশে হয়, আমাদের দেশের ইলিশ মাছ আমরা খেতে পারি না এই দামের জন্য। ইলিশ মাছ ওষুধের মতো দাম হয়ে গেছে। অভিযোগ অস্বীকার করে ইলিশের দর বৃদ্ধিতে খোঁড়া যুক্তি আড়তদারদের। চাহিদা অনুযায়ী মাছ নাই, মাছ কম, এই জন্য মাছের দাম বেশি। আবহাওয়া সংগতের কারণে এখানে লঞ্চ ভিড়ে না, মাছ নামে না। মুন্সিগঞ্জে যাই ধরে
সেখান থেকে আমাদের কস্টিং খরচ অনেক বেশি। এই হাটে বৈচিত্র্যপূর্ণ মাছ আসে অন্তত 15 জেলা থেকে। ধলেশ্বরী তীরে শতাব্দী প্রাচীন এই হাটে 2 থেকে 3 ঘন্টায় বিক্রি হয় প্রায় কোটি টাকার মাছ। মুন্সিগঞ্জের মিরকাদিম থেকে নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। বগুড়ার মহাস্থানগড় মোকামে পানির দামে বিক্রি হচ্ছে শীতকালীন সবজি, এতে বিপাকে পড়েছেন প্রান্তিক কৃষকেরা। এ নিয়ে বিস্তারিত জানাতে সেখানে আছেন সহকর্মী আব্দুল আওয়াল। সরাসরি যাচ্ছে তার কাছে। আওয়াল, দেশের সবচাইতে বড় সবজির মোকাম বগুড়ার মহাস্থানগড়ে কিন্তু সবজির দাম একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে। এতে করে সাধারণ কৃষকরা কিন্তু একেবারে বিপাকে পড়েছেন। বিশেষ করে হিমশীত করা শীতল বাতাসে কিন্তু ভোরবেলায় তারা এই যে শীতকালীন সবজিগুলো সেগুলো নিয়ে কিন্তু বগুড়ার যে মহাস্থানগড় মোকামটি রয়েছে সেখানে আসেন এবং এই মহাস্থানগড় মোকামে কিন্তু আজকে যেই বাঁধাকপি গুলো রয়েছে এগুলো মাত্র প্রতি পিস 8 থেকে 10 টাকায় বিক্রি হচ্ছে। ফুলকপি প্রতি কেজিতে বিক্রি হচ্ছে মাত্র 2 টাকা, অর্থাৎ মাত্র 80 টাকায় হচ্ছে কিন্তু 40 টাকায় কিন্তু মন প্রতি 80 টাকায় ফুলকপি পাওয়া যাচ্ছে। এছাড়াও কিন্তু ওই যে মিষ্টি লাউ রয়েছে সেটি বিক্রি হচ্ছে মাত্র 20 টাকা কেজিতে এবং টমেটো এবং হচ্ছে কাঁচামরিচ এগুলো বিক্রি হচ্ছে মাত্র 40 টাকা কেজিতে এবং পেঁয়াজের ঝাঁজ কমে মাত্র 50 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়াও মূলা, আলু সহ যে অন্যান্য সবজিগুলো রয়েছে সেগুলোর দামও কিন্তু তলানিতে গিয়ে ঠেকেছে। বিশেষ করে এই শীতকালীন মৌসুমে এই ফুলকপি, বাঁধাকপি, এই মিষ্টি লাউ সহ যে সবজিগুলো রয়েছে এগুলোর কিন্তু ব্যাপক পরিমাণে চাষাবাদ কিন্তু বগুড়া অঞ্চলে হয়ে থাকে এবং এই যে কৃষকেরা রয়েছেন তারা কিন্তু আসলে এই শীতকালীন সবজিগুলোর চাষাবাদ অনেকটা লাভের আশা করে থাকে। তবে এই শীতের একদম ভরা মৌসুমে দাম আসলে তলানিতে ঠেকে যায়, তারা কিন্তু একেবারে বিপাকে পড়েছেন। বিশেষ করে কৃষকরা বলছেন সার, কীটনাশক সহ ও অন্যান্য যে ঔষধি উপকরণ তাদের আসলে জমিতে প্রয়োগ করতে হয়। এই যে দামটি তারা পাচ্ছেন, ন্যূনতম খরচও কিন্তু আসলে তাদের এতে করে পোষাচ্ছে না এবং এই যে শীতকালীন সবজিগুলো, এই শীতকালীন সবজিগুলোর দাম কিন্তু মহাস্থানগড় এই যে পাইকারি মোকাম এখানে একেবারে কম হলেও সেটি কিন্তু হাত বদলের সঙ্গে সঙ্গে সিন্ডিকেটের কারণে কিন্তু আসলে সাধারণ ভোক্তা পর্যায়ে কিন্তু অধিক দামে বিক্রি হচ্ছে। বিশেষ করে যেই ফুলকপি এখানে মাত্র কেজিতে 2 টাকায় বিক্রি হচ্ছে, সেই ফুলকপি কিন্তু আসলে রাজধানী ঢাকাতে গিয়ে প্রতি পিস আমরা জেনেছি যে 40 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। অর্থাৎ সিন্ডিকেটের ফলে কিন্তু হাত বদলে এই যে শীতকালীন সবজিগুলো রয়েছে সেই শীতকালীন সবজির দাম কিন্তু উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। এর জন্য মূলত এখানে যারা কৃষকরা রয়েছেন তারা কৃষি বিপণন যে বিভাগ রয়েছে, কৃষি বিপণন বিভাগের কিন্তু যে তদারকির অভাব থেকে দায়ী করছে। তারা বলছেন যে কৃষি বিপণন বিভাগের পক্ষ থেকে কিন্তু আসলে কোনোভাবেই তারা কখনোই সঠিক নির্দেশনা পান না। এর ফলে কিন্তু ঠিক কোন মৌসুমে কোন সবজিগুলো কতটুকু আবাদ করতে হবে সেই হিসেবে কিন্তু তারা সঠিক কোনো নির্দেশনা না পাওয়ায় কিন্তু বরংবার আসলে অধিক পরিমাণে চাষাবাদ হয়। এই যে দামগুলো শীতকালীন সবজি, সেই শীতকালীন সবজির দাম কিন্তু তাদের তলানিতে গিয়ে ঠেকছে। বিশেষ করে এই যে ফুলকপি বা বাঁধাকপি গুলো এগুলো কিন্তু আজ থেকে মাত্র 15 দিন বা 1 মাস আগেও কিন্তু তারা ন্যায্য মূল্যে বিক্রি করতে পেরেছেন বলে আমাদের কাছে দাবি করেছেন। এবং এই যে বগুড়া মহাস্থানগড় হাট, এই মহাস্থানগড় মোকাম থেকে কিন্তু প্রতিদিন এই শীতকালীন মৌসুমে 70 থেকে 80টি ট্রাকে করে সবজিগুলো পাইকারিতে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে চলে যায়। তো বগুড়া থেকে এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম বগুড়া। লেবাননের দক্ষিণাঞ্চলীয় শহর সাইদনে ইসরায়েলি বিমান হামলায় একটি গাড়িতে থাকা অন্তত 3 জন নিহত হয়েছেন। অন্যদিকে যুদ্ধবিরতির মধ্যেও গাজা সিটিতেও নেতানিয়াহু বাহিনীর আগ্রাসনে নিহত হয়েছেন অন্তত 2 জন। এছাড়া পূর্ব জেরুজালেমে একটি বাড়ি ভেঙেছে দখলদাররা, এতে অন্তত 13টি পরিবার ঘরছাড়া হয়েছে। একই সঙ্গে পশ্চিম তীরে নতুন করে আরও 6টি বাড়ি ভাঙার নোটিশ দিয়েছে ইসরায়েল। লেবাননের দক্ষিণাঞ্চলের শহর সাইদনের কাছে একটি গাড়িতে ইসরায়েলি বিমান হামলায় কয়েকজন নিহত হয়েছেন। দেশটির নিরাপত্তা সূত্র জানিয়েছে হামলার লক্ষ্যবস্তু ছিল একটি চলন্ত যান। এ ঘটনায় ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে নতুন করে উত্তেজনা বেড়েছে। এদিকে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হলেও ইসরায়েলি হামলায় নিহত হচ্ছেন ফিলিস্তিনিরা। সর্বশেষ গাজা সিটিতে কয়েকজন নিহত হয়েছেন। উপত্যকাটির সিভিল ডিফেন্স জানিয়েছে মাত্র 24 ঘন্টায় তারা অ্যাম্বুলেন্স ও অগ্নি নির্বাপন কার্যক্রম সহ 65টি জরুরি উদ্ধার অভিযান চালিয়েছে। এছাড়া অধিকৃত পূর্ব জেরুজালেমে ইসরায়েলি বাহিনী একটি আবাসিক ভবন গুঁড়িয়ে দিয়েছে। এতে বাস্তুচ্যুত হয়েছে 13টি ফিলিস্তিনি পরিবার। স্থানীয় কর্তৃপক্ষ জানায় চলতি বছর জেরুজালেমে এ ধরনের উচ্ছেদ অভিযান হয়েছে অন্তত 370 বার।
একই সঙ্গে পশ্চিম তীরের হেব্রনের তারকুমিয়া এলাকায় 6টি ফিলিস্তিনি বাড়ি নতুন করে ভাঙার নোটিশ দিয়েছে ইসরায়েল। মানবাধিকার সংস্থাগুলো বলছে বসতি সম্প্রসারণ ও ভূমি দখলের কৌশল হিসেবেই বাড়ি ধ্বংসের পথ বেছে নিচ্ছে তেল আবিব। অন্যদিকে গাজার মিডিয়া অফিস দাবি করেছে ইসরায়েল 875 বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। এতে নিহত হয়েছেন 411 জন, আহত হয়েছেন 1000-এর বেশি। এরই মধ্যে 7 অক্টোবরের হামলা নিয়ে তদন্ত কমিশন গঠনের ঘোষণা দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। এরই পরিপ্রেক্ষিতে নিজ দেশেই তাকে নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। নাদিম মারজান, সময় সংবাদ। এবার ট্রাম্পের বিশেষ দূতের বক্তব্যে গ্রিনল্যান্ড নিয়ে আবার উত্তেজনা দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের গভর্নর জেফ ল্যান্ড্রি হয়েছেন গ্রিনল্যান্ডে ট্রাম্পের বিশেষ দূত। তিনি বলছেন তার কাজ হবে আর্কটিক দ্বীপকে যুক্তরাষ্ট্রের অংশ করার চেষ্টা করা। ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের সরকার এর মধ্যেই এই পদক্ষেপকে আক্রমণাত্মক ও অগ্রহণযোগ্য বলে নিন্দা জানিয়েছে। প্রেসিডেন্ট হিসেবে প্রথম মেয়াদে আর্কটিক অঞ্চলের গ্রিনল্যান্ড দ্বীপটিকে কিনতে চেয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সে সময় তা প্রত্যাখ্যান করেছিল ডেনমার্ক ও গ্রিনল্যান্ড। দ্বিতীয় মেয়াদে এসেও এ নিয়ে বেশ তোড়জোড় দেখা গেছে মার্কিন প্রেসিডেন্টের মধ্যে। এমনকি দ্বীপটির স্থানীয় নির্বাচনেও হস্তক্ষেপের অভিযোগ রয়েছে তার উপর। বেশ কয়েক মাস ম্লান থাকার পর আবারও নতুন করে দ্বীপটি নিয়ে বেড়েছে উত্তেজনা। তবে এবার সরাসরি মার্কিন প্রেসিডেন্টের জন্য নয়, তবে তার নিযুক্ত নতুন বিশেষ দূতের এক বক্তব্যে দেখা দিয়েছে টানাপোড়েন। যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের গভর্নর জেফ ল্যান্ড্রি হলেন গ্রিনল্যান্ডে ট্রাম্পের বিশেষ দূত। তিনি বলছেন তার কাজ হবে আর্কটিক দ্বীপকে যুক্তরাষ্ট্রের অংশ বানানোর চেষ্টা করা। তিনি সামাজিক মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে লেখেন, গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের অংশ করতে হবে। এটা সেখানকার বাসিন্দাদের জন্যও ভালো, মার্কিনদের জন্যও ভালো। এ বিষয়ে ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী জানান তাদের ভূখণ্ডের অখণ্ডতা রক্ষা করতে হবে। বিশেষ দূত নিয়োগ এই নীতি ক্ষুণ্ণ করতে পারবে না। গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী বলেন দ্বীপের ভবিষ্যৎ নির্ধারণ করবে গ্রিনল্যান্ডের মানুষ। দিন যত গড়াচ্ছে আর্কটিকের কৌশলগত গুরুত্ব ততই বাড়ছে। গলিত বরফ, নতুন নৌপথ ও মূল্যবান খনিজের প্রবেশদ্বার খুলছে। যুক্তরাষ্ট্র 1942 থেকে গ্রিনল্যান্ডে সেনা ও রেডিও ঘাঁটি বজায় রেখেছে। 2020 সালে রাজধানী নিউকে যুক্তরাষ্ট্রের কনসুলেটও পুনরায় উদ্বোধন করা হয়। নাদিম মারজান, সময় সংবাদ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড কর্মকর্তাদের দুর্নীতির অভিযোগ নিয়ে মুখোমুখি অবস্থান বর্তমান ও সাবেক পরিচালকদের। খালেদ মাহমুদ সুজনের মতে প্রমাণসহ প্রকাশ্যে আনা উচিত সব তদন্ত প্রতিবেদন। যদিও গেল মেয়াদে বোর্ড পরিচালকদের পদে থাকা ইফতেখার মিঠু এর কোনো যৌক্তিকতা দেখছেন না, উড়িয়ে দিয়েছেন দুর্নীতি নিয়ে করা দীপনের মন্তব্য। এদিকে এবারে টি-20 বিশ্বকাপে কোনো বিতর্ক চান না ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান। টপ অর্ডার ব্যাটারদের নিয়ে প্রত্যাশা বেড়েছে নাজমুল আবেদিন ফাহিমের। কোনো কিছুতেই বিতর্ক মুক্ত রাখা যাচ্ছে না দেশের ক্রিকেটকে। এবার সাবেক বোর্ড পরিচালকের বিরুদ্ধে এসেছে দুর্নীতির অভিযোগ। নাজমুল হাসান পাপনের আমলে ক্রিকেট বোর্ডে যে দুর্নীতি হয়েছে, বর্তমান বোর্ডের দায়িত্ব নেওয়ার আগের 6 মাসে তা ছাড়িয়ে গেছে বলে দাবি বিসিবি পরিচালক ও সিসিডিএম চেয়ারম্যান আদনান রহমান দীপনের। তার এ মন্তব্যে তোলপাড় দেশের ক্রিকেট আঙ্গন। যদিও দীপনের এ অভিযোগ উড়িয়ে দিয়েছেন গত বোর্ডে দায়িত্বে থাকা ইফতেখার রহমান মিঠু। উনি ভালো বলতে পারবেন। আর যদি মানে উনি যেটা বলতেছেন যে ইনভেস্টিগেশন করলে বার হয়ে আসবে, আসবে, আপনি দেখেন 15 বছরে এক্সপেন্স আর 9 মাসের এক্সপেন্স বা 6 মাসের এক্সপেন্স তো এক না। আমার কথাটা বলছেন, আমি যদি 15 বছরে 100 কোটি টাকা খরচ করে থাকি, এই 9 মাসে হয়তো 20 কোটি টাকা খরচ হয়েছে। সো উনি কি হিসাবে বলেছে এটা তো উনি বলতে পারবে। বর্তমান পরিচালক দুর্নীতির অভিযোগ অস্বীকার করলেও এমন মন্তব্যকে সাধুবাদ জানিয়েছেন সাবেক বোর্ড পরিচালক খালেদ মাহমুদ সুজন। তার মতে শুধু মৌখিকভাবেই নয়, প্রমাণসহ প্রকাশ্যে আনা উচিত সকল তদন্ত প্রতিবেদন। উনি বলেছেন ওনাদের কাছে এভিডেন্সও আছে, সবই আছে। এমন এটা জনসম্মুখে নিয়ে আসা উচিত, কারা করেছেন, কিভাবে করেছেন, এবং যারা করেছেন তারা ক্রিকেটের মানুষই হবে হয়তো, যারা নিজেদেরকে পরিচয় দেয় আমি ক্রিকেটের মানুষ। সময় হয়ে গেছে যে ক্রিকেটে যারা দুর্নীতি করছে তাদের মুখটা উন্মোচন করাটা খুবই ইম্পর্টেন্ট। কয়েকদিন আগে 2-3টা রিপোর্ট, একটা হচ্ছে ফিক্সিং এর একটা ইস্যু ছিল, নারী কেলেঙ্কারির একটা ইস্যু ছিল, একটা রিপোর্টও আসেনি। 15 দিনের টাইম নিয়েছিলেন বিসিবি প্রেসিডেন্ট। বিতর্কের বাইরে নয় বাংলাদেশ ক্রিকেট দলও। গত বৈশ্বিক আসরগুলোতে ড্রেসিং রুম থেকে শুরু করে প্র্যাকটিস গ্রাউন্ড সব ক্ষেত্রেই নানা ইস্যুতে সমালোচিত হয়েছে টিম টাইগার। তবে এবারের টি-20 বিশ্বকাপ নিয়ে সতর্ক থাকতে চায় ক্রিকেট অপারেশনস। এদিকে এবারে টপ অর্ডার ব্যাটারদের নিয়ে প্রত্যাশা বেড়েছে নাজমুল আবেদিন ফাহিমের। বিতর্ক
করার মতো কোনো কিছু তৈরি করার চেষ্টা আমরা করছি না। আমার মনে হয় যে এখন দল যেভাবে আছে খুব ভালো এক চমৎকার একটা ড্রেসিং রুম এনভায়রনমেন্ট আছে, আমি যতটুকু দেখেছি সেটা একটা শক্তির জায়গা আমাদের জন্য। টপ অর্ডারে কিছুটা আগের তুলনায় আরও ভালো কনসিস্টেন্সি যেটা বলবো, সবাই কিন্তু ভালো খেলে, কিন্তু কারণ আমরা ইমনকেও দেখেছি সেঞ্চুরি করতে, গুরুত্বপূর্ণ ইনিংসগুলো খেলতে, তামিমকেও দেখেছি, সাইফ তো অবশ্যই খেলেছে, কিন্তু কথা হচ্ছে কনসিস্টেন্সি নিয়ে। সেই জায়গাটাতে আমাদেরকে দেখাতে হবে যে আমরা কনসিস্টেন্ট, এবং সেটা নিয়েও কাজ হচ্ছে। এবারের বিপিএলে পারফরমেন্স করতে পারলে বিশ্বকাপ দলে ডাক পাওয়ার সম্ভাবনা রয়েছে যে কারো। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। বিপিএল সামনে রেখে দলগত অনুশীলন শুরু করল নোয়াখালী এক্সপ্রেস। আনুষ্ঠানিক ঘোষণা না এলেও দলটির নেতৃত্ব ভার উঠতে যাচ্ছে সৌম্য সরকারের কাঁধে। তারকাখচিত দল না হলেও শিরোপায় চোখ হাসান মাহমুদের। এর আগে একই ভেন্যুতে অনুশীলন করে ঢাকা ক্যাপিটালস। স্থানীয় কোচিং স্টাফের সাথে ব্যাট বলের প্রস্তুতি সেরে নেয় নাসির সাব্বিররা। সুপার ওভারের লড়াই, ব্যাট হাতে নাসির, বোলিং এন্ডে সাব্বির রহমান। না কোনো প্রতিযোগিতামূলক ম্যাচ নয়, বরং বিপিএলে যে কোনো পরিস্থিতি সামলানোর অনুশীলন চলছে ঢাকা ক্যাপিটালস ক্যাম্পে। সকাল 10টা নাগাদ শুরু হয় অনুশীলন। বিদেশি ক্রিকেটার কিংবা কোচ এখনো দলের সঙ্গে যোগ না দিলেও ঢাকার ঘাম ঝরানো অনুশীলন ঠিকই চলছে। মোহাম্মদ মিথুনের নেতৃত্বে দ্বিতীয়বারের মতো বিপিএল এ লড়বে এই ফ্র্যাঞ্চাইজি। যদি আমাদের প্র্যাকটিস সেশন দেখেন, আমরা কিন্তু সুপার ওভার প্র্যাকটিস করছি, শুধু এক ওভার করি না, আমরা 3 ওভার সুপার ওভার প্র্যাকটিস করছি। আমরা নিজেরও করছি, আবার এটারে ডিফেন্ড করছি, দেন আবার এটারে ডিফেন্ড করছি। সো আমরা 2-3টা প্লেয়ারে নিয়ে কাজ করতেছি, যারা সুপার ওভারে বল করবে, যারা সুপার ওভারে যায় ব্যাটিং করবে। সো এটাও আমাদের একটা গেম প্ল্যানের একটা ব্যাপার। বেশ ভারসাম্যপূর্ণ দল। আয়ের টি-20 শেষে যোগ দেবেন তাসকিন আহমেদও। সাব্বির নাসিররা পাচ্ছেন নিজেদের প্রমাণের আরও একটা মঞ্চ। নজর থাকবে সাইফ হাসানের ওপরও। এদিন অবশ্য অনুশীলনে আসেননি দলটার অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন। একই দিনে একই ভেন্যুতে প্রস্তুতি সেরেছে নবাগত নোয়াখালী এক্সপ্রেস। আনুষ্ঠানিকভাবে জার্সি উন্মোচনের পর প্রথমবারের মতো দলগত অনুশীলনে খালেদ মাহমুদ সুজনের শিষ্যরা। কাগজে কলমে শক্তিশালী না হলেও মাঠের খেলায় সেরাটা দিতে চান ক্রিকেটাররা। নোয়াখালীরা সবাই খেলা দেখতে আইবেন স্টেডিয়ামে। আমরা আশা করি আপনারা আমগুল লেগে দোয়া করবেন, আর সবসময় ক্রিকেট এবং ক্রিকেটের বাইরে আমাদের জন্য দোয়া করবেন। নোয়াখালী এক্সপ্রেসের নেতৃত্ব দেবেন সৌম্য সরকার। 23 ডিসেম্বর দলের সঙ্গে যোগ দেওয়ার কথা এই ওপেনারের। তবে গুঞ্জন আছে নিজের ছুটি বাড়াতে পারেন সৌম্য। সেক্ষেত্রে পরিকল্পনা সাজানোয় কিছুটা হলেও পিছিয়ে থাকবে নোয়াখালী। 26 ডিসেম্বর পর্দা উঠবে বিপিএল এর। উদ্বোধনী দিনেই ভিন্ন ম্যাচে মাঠে নামবে এই ফ্র্যাঞ্চাইজি। প্রতিপক্ষ এখনো অনুশীলন শুরু না করা চট্টগ্রাম রয়্যালস। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। লাকাতুরায় দ্বিতীয় দিনের মতো অনুশীলন করেছে সিলেট টাইটান্স। কাল দলের সঙ্গে যোগ দেবেন মোহাম্মদ আমির, আয়ুব ম্যাথিউস সহ দলের বেশিরভাগ বিদেশিরা। দেশি ক্রিকেটারদের নিয়েও আত্মবিশ্বাসী অধিনায়ক মেহেদী মিরাজ। দলের কাছ থেকে এবারের আসরের শিরোপা প্রত্যাশা সিলেটের ক্রীড়াপ্রেমীদের। লাকাতুরা থেকে নওশাদ আহমেদ চৌধুরীর ক্যামেরায় অপু বণিকের রিপোর্ট। রাজনৈতিক অস্থিরতা, দেশজুড়ে নানা অপ্রীতিকর ঘটনা, বিপিএল মাঠে গড়ানো নিয়ে জেগেছিল শঙ্কা। নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্তারা। তবে সব জটিলতা কাটিয়ে 12তম আসর মাঠে গড়ানো কেবল সময়ের অপেক্ষা। উদ্বোধনী ম্যাচেই খেলবে স্বাগতিকরা। হোম গ্রাউন্ডে দ্বিতীয় দিনের মতো অনুশীলন করেছে সিলেট টাইটান্স। হেড কোচ সোহেল ইসলামের অধীনে পুরো দল ঝালিয়ে নিয়েছে ব্যাটিং, বোলিং আর ফিল্ডিং। আপাতত লোকাল ক্রিকেটারদের নিয়েই অনুশীলন করেছে সিলেট। শিগগিরই দলের সঙ্গে যোগ দেবেন বিদেশিরাও। এখনো ফরেন প্লেয়াররা আসেনি, বাট দেশি যারা লোকাল আছে তাদেরকে নিয়ে আমরা জাস্ট স্টার্টটা করলাম। আশা করি যে কালকে পরশু 2 দিনের ভিতরে সবাই টিমের ভিতরে জয়েন করবে। মোহাম্মদ আমির, মঈন আলী, সাইম আইয়ুব, অমরজাই, ম্যাথিউস, যুক্তরাষ্ট্রের অ্যারন জোন্সকেও দলে ভিড়িয়ে সিলেট টাইটান্স। দেশিদের মধ্যে মিরাজের সঙ্গে ইমন, আফিফ, জাকির হাসান। স্পিনে বড় নাম নাসুম আহমেদ। দল নিয়ে আত্মবিশ্বাসী অধিনায়ক মেহেদী মিরাজ। এখন শুধু একটা ভালো শুরুর অপেক্ষা। টিম কম্বিনেশন খুব ভালো আছে। আপনি দেখেন কম্বিনেশন যেটা আমি বলেছি, যে আপনি সিলেটের যদি প্লেয়ার দেখেন যে যারা টপ প্লেয়ার তারাই কিন্তু সিলেট টিমে আছে এবং যারা স্টিল ন্যাশনাল টিমে খেলছে। আপনি যদি দেখেন যে নাসুম বাংলাদেশের হয়ে যেভাবে টি-20 খেলছে, এবার সিলেটের হয়ে খেলছে। আপনার খালেদ, ইবাদত, আফিফ, এই টুর্নামেন্ট দিয়ে ওর জন্য এটা একটা শুভযাত্রা হতে পারে এবং এখানে পারফর্ম করলে ওর জন্য আবার ন্যাশনাল টিম ইজি হয়ে যেতে পারে। জাকির হাসান, ও যেভাবে আগ্রহ, কিভাবে রান করবে আমি দেখেছি, প্র্যাকটিস করেছি। আমার কাছে এই জিনিসগুলো ভালো লেগেছে।
গেছে। এখন পর্যন্ত কোনো বিপিএল শিরোপা যায়নি সিলেটের ঘরে, তবে এবারের দলটা দেখাচ্ছে স্বপ্ন। সিলেটবাসীর প্রত্যাশাও তাই অনেক বড়। যেহেতু আমাদের সিলেটের ছেলেরা খেলবে, আমাদের তাদের কাছে প্রত্যাশা বেশি। এছাড়াও পাকিস্তানের আমির আছেন, অনেক ফরেন সেলিব্রিটি প্লেয়াররা আছেন। মেহেদী হাসান মিরাজের ক্যাপ্টেন্সিতে সিলেট এগিয়ে যাবে এবং সিলেট টাইটান্স কাপ নেবে। শুরু যেহেতু সিলেট থেকে, সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম থেকে হচ্ছে, সেই ট্রফিটা আবার সিলেটেই ফিরে আসবে। টুর্নামেন্টের প্রথম দিনেই রাজশাহী ওয়ারিয়র্সের মুখোমুখি হবে সিলেট টাইটান্স। ঘরের মাঠ 12তম আসরের উদ্বোধনী ম্যাচ। স্বাগতিকদের স্বপ্ন অনেক বড়, তবে লম্বা পথ পাড়ি দিতে হবে সিলেট টাইটান্সের। তাই তো শেষ মুহূর্তে অনুশীলনটা করে নিচ্ছেন তারা সিলেট আউটার এই গ্রাউন্ডে, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে। অপুবনিক, সময় সংবাদ। দীর্ঘদিন পর আবারও সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হচ্ছে বিপিএল। 6 দলের অংশগ্রহণে এবারের টুর্নামেন্ট ঘিরে দর্শকদের মাঝে দেখা যাচ্ছে ব্যাপক আগ্রহ। আসর সামনে রেখে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন মাঠকর্মীরা। কালোবাজারি ঠেকাতে এবার শতভাগ টিকিট অনলাইনে বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিলেট থেকে উপবনিকের রিপোর্ট। পর্যটন নগরী সিলেট এবার মাতবে বিপিএলে। শেষ মুহূর্তের প্রস্তুত করা হচ্ছে মাঠ। আউটার গ্রাউন্ডে চলছে অংশগ্রহণকারী দলগুলোর অনুশীলন। নিশ্চিদ্র নিরাপত্তা নিশ্চিতে সার্বিক প্রস্তুতি গ্রহণ করছে বিসিবি। তবে টিকিটে এবার ভিন্ন চিত্র, ভিন্ন প্রেক্ষাপট। শতভাগ টিকিট বিক্রি হচ্ছে অনলাইনে। বিপিএলের গেল আসরে অনলাইনে টিকিট বিক্রি করে রেকর্ড পরিমাণ অর্থ আয় করে বিসিবি। কালোবাজারি বন্ধ হওয়ায় বোর্ড আর্থিকভাবেই লাভবান হলেও শতভাগ অনলাইন টিকিটিং ব্যবস্থা নিয়ে দর্শকদের মনে মিশ্র প্রতিক্রিয়া। যদিও সিলেট থেকে টুর্নামেন্ট শুরু হওয়ায় বাড়তি উচ্ছ্বাস ক্রিকেট প্রেমীদের। কিছু টিকিট অনলাইনে, কিছু টিকিট অফলাইনে, যেটা বুথে দেওয়া হয়, তো এটা হইলে হয়তো ভালো হতো। দর্শকরা আসবে, লাইন ধরে টিকিট কাটবে, এটার মধ্যে একটা উৎসব ব্যাপার থাকে। সিলেটবাসী তাকিয়ে আছে উদ্বোধনী ম্যাচটা দেখার জন্য, সিলেটের সাথে রাজশাহীর খেলা। দর্শক ও খেলোয়াড়দের নিরাপত্তায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বিসিবি। সার্বিক শৃঙ্খলা রক্ষায় তৎপর থাকবে আইন শৃঙ্খলা বাহিনী। বিপিএল এর জৌলুস ফেরানোর আশ্বাস বিসিবির। এবারও আমরা আলামত পাচ্ছি, সেখানে দেখা যাচ্ছে যে যথেষ্ট পরিমাণ দর্শক, ফুল হাউস দর্শকই হবে, এবং আমাদের কাজ হইল সেটাকে প্রপারলি ম্যানেজ করা। সিলেটে বিপিএল শুরু হওয়ায় হাই স্কোরিং ম্যাচের প্রত্যাশা টাইটান্সের লোকাল কোচ এনামুল জুনিয়রের। আশা করব যে অনেক হাই স্কোরিং গেম হবে এই সিলেট মাঠে, এবং দর্শকরা অনেক এনজয় করবে সিলেট মাঠের বিপিএলটা। খেলোয়াড়রা পারফর্ম করেন, দর্শকরা দল বেঁধে আসেন এটা এনজয় করতে। আমরা এটা চাচ্ছি যেন একটা নিরাপদ পরিবেশ। সর্বোচ্চ দর্শক উপস্থিতি নিশ্চিতে বদ্ধপরিকর আয়োজকরা। বাড়তি হিসেবে যুক্ত হয়েছে সিসি ক্যামেরা। এবার নিরাপত্তায় পুলিশ আনসারের পাশাপাশি থাকবে সেনাবাহিনী ও বিজিবি। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। বিপিএলকে সামনে রেখে শুরু হয়েছে অনুশীলনও। তবে এবার টিকিট কেনার নেই সেই বিড়ম্বনা। অনলাইনেই পেয়ে যাচ্ছেন সকলেই টিকিট। এ নিয়ে সন্তুষ্ট ক্রিকেট প্রেমীরা। সবকিছু ঠিক থাকলে 26 তারিখে বিপিএল এর বল মাঠে গড়াচ্ছে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে অপুবনিক, সময় সংবাদ। প্রতিভা থাকলে বিনা খরচেই মিলবে তাসকিন সৌম্যদের সান্নিধ্যে নিজেকে পেশাদার ক্রিকেটার হিসেবে গড়ে তোলার সুযোগ। ইনডোর থেকে আবাসিক সব সুযোগ সুবিধা সহ পূর্বাচলে গড়ে তোলা হয়েছে ক্রিকেটার্স একাডেমি। জাতীয় দলের ক্রিকেটার ছাড়াও যার মালিকানায় আছেন সাবেকরা। লক্ষ্য, এখান থেকে উঠে আসবে দেশের ভবিষ্যৎ তারকা। 2005-06 এর দিকে আমি চিন্তা করলাম ঢাকা আমার নিজের থাকা একাডেমি থাকাটা, মানে এটা আমার স্বপ্ন ছিল আসলে। বাট মানে ঢাকা শহরে জায়গা পাওয়া ইটস ভেরি ডিফিকাল্ট, সবাই জানি আমরা। জাতীয় দলের সাবেক আর বর্তমান ক্রিকেটারদের উদ্যোগে নির্মিত ক্রিকেটার্স একাডেমি। লক্ষ্য একটাই, ভালো মানের ক্রিকেটার তৈরি। পূর্বাচলে 26 একর জমিতে জানুয়ারিতে যাত্রা শুরুর পরে এখনো পুরোপুরি শেষ হয়নি নির্মাণ কাজ। একতলা আবাসিক ভবনটি হবে দোতলা। একই সাথে প্রায় 120 জন ক্রিকেটার থাকতে পারবেন এখানে। এই জায়গাটা একটা জঙ্গল ছিল, মানে খুবই নিচু একটা জায়গা ছিল। তো এসে আমি বলি নিব, মানে কোন সাহসে বলছিলাম কথাটা যাই না, বলছি না জায়গাটা আমি নিব, এটা একটা ভাড়া লিজ নেওয়া সম্পত্তি। তো নেওয়ার পর আমি প্লেয়ারদের সাথে যোগাযোগ করি সবার সাথে। তখন মানে সৌম্য, তাসকিন, সাইফুদ্দিন, সাইফ হাসান, মোসাদ্দেক এক কথা বলে স্যার করেন, আমরা আছি আপনার সাথে। কাজ চলছে 6 লেনের ইনডোর তৈরির। আছে 10টা ভিন্ন মাটির উইকেট সম্বলিত আউটার ফিল্ড। জিম থেকে শুরু করে থাকবে বোলিং মেশিন, আছে ফিজিও। কোচিং প্যানেলে খালেদ মাহমুদ সুজন ছাড়াও আছেন সোহেল ইসলাম, তালহা জুবাইর কিংবা ইলিয়াস সানির মতো পরিচিত মুখ। মালিকানা থাকায় সান্নিধ্য মিলবে তাসকিন, সৌম্য, সাইফ কিংবা
সাইফুদ্দিনদের। সবারই সাথে সলা পরামর্শ করেই আমরা আস্তে আস্তে এগোচ্ছি। তো ইনশাল্লাহ উইদিন এ ইয়ার বা 6 মান্থস আমরা ইনশাল্লাহ প্রপারলি দাঁড়ায় যাবো বলে আমি বিশ্বাস করি। তো ওই জন্যই ক্রিকেটাররা এখানে আসবে যে আমার মনে হয় বেটার ফ্যাসিলিটিস প্লাস গুড গাইডেন্স, এবং তারা যেটা চায় সারাদিন ক্রিকেট খেলবে, প্র্যাকটিস করবে, ক্রিকেটার হিসেবে তৈরি হবে, সেরকম মানসিক শক্তি দেওয়ার মতো লোকও এখানে আছে আসলে। 12 বছরের নিচের বয়সী ক্রিকেটারদের জন্য মাসিক 5,000 আর ওপরের বয়সীদের জন্য বেতন 7,000 টাকা। তবে প্রতিভা থাকলেই বিনামূল্যেই মিলবে প্রশিক্ষণ আর আবাসন ব্যবস্থা। উই উইল গো লাইক ইংল্যান্ড। কোনো গরিব ছেলেকে আমরা পুরো ফ্রি স্কলারশিপ দিব, থাকা খাওয়া, এটা প্র্যাকটিস করা, কিন্তু হি উইল বি কন্ট্রাক্টেড উইথ দাস, তার বয়স অনুযায়ী। যদি আমি একটা 15 বছরের ছেলেকে পাই, তার সাথে আমাদের একটা 10 বছরের কন্ট্রাক্ট থাকবে। এই 10 বছরে ও কোনো টিমের সাথে সাইন করার আগে হি নিড টু, মানে আমার সাথে সাইন পারমিশন সাথে সাইন করতে পারবেন আর কি। তো যখন একটা সময় হি উইল বি মানে ফিনান্সিয়ালি স্ট্রং হবে, তখন সে একাডেমিকে ব্যাক করবে এগুলো। বর্তমান ক্রিকেটারদের উদ্যোগে বাংলাদেশে এটাই প্রথম কোনো পেশাদার ক্রিকেট একাডেমি। ভারতের ক্রিকেট বিপ্লবের পেছনে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকাটা রাখে একাডেমি। বাংলাদেশে রানিং ক্রিকেটাররা একাডেমির সঙ্গে যুক্ত হবে সেটা এতদিন পর্যন্ত কেবল স্বপ্নই ছিল। তবে তাসকিন সম্মদের হাত ধরে এই ক্রিকেটার্স একাডেমি নতুন করে শক্তি যোগাতে পারে দেশের ক্রিকেট পাইপলাইনে। পূর্বাচল থেকে সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচ শেষ হয়েছে 1 মাসেরও বেশি। এখনও একাধিক ম্যাচ ফি পাওনা রয়েছে জাতীয় দলের ফুটবলারদের। যদিও দেরিতে হলেও ম্যাচ ফি পাওয়া নিয়ে আশাবাদী সবশেষ ম্যাচের গোল স্কোরার শেখ মুরসালিন। এদিকে এএফসি নেশনস লিগ চালুর পরিকল্পনা যুগোপকারী সিদ্ধান্ত বলেও মনে করেন তিনি। এবারের ঘরোয়া লিগে খারাপ সময় কাটিয়ে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা মুরসালিনের। ফুটবলারদের জীবিকা নির্বাহের সিংহভাগ অর্থই আসে ক্লাব থেকে। তারপরও জাতীয় দলে খেলার জন্য উদ্গ্রীব হয়ে থাকেন তারা। লাল সবুজ জার্সি গায়ে চাপানো যে ফুটবলারদের কাছে ভিন্ন এক অনুভূতি, আর তাই অর্থ উপেক্ষা করে জাতীয় দলের দায়িত্ব পালন করতে ছুটে আসেন তারা। নির্দিষ্ট কোনো বেতন কাঠামো নেই জাতীয় দলের ফুটবলারদের। সম্মান হিসেবে ম্যাচ ফি থেকে সামান্য একটা অর্থ পান তারা। এর বাইরে দল ভালো করলে জোটে বোনাসের অর্থ। ভারতকে হারানোর পর যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক ঘোষিত সেই অর্থ ঢুকেছে জামালদের পকেটে। মাসখানেক পেরিয়ে গেলেও এখনো বকেয়া ম্যাচ ফি, যদিও তা নিয়ে বিব্রত নন ফুটবলাররা। আমাদের ম্যাচ ফি আসলে ন্যাশনাল টিমে এরকম হয় না, বা আমাদেরও নাই। অন্যান্য আমি যতটুকু শুনেছি, ইফ আই এম নট রং, বাইরের দেশেও এরকম হয় না ম্যাচ ফি, ফুটবলে স্পেশালি। তো তারপর বিএফএ আমাদেরকে ট্রাই করে যথেষ্ট সাপোর্ট দেওয়ার জন্য। অনেক সময় মিসিং হইলে দেখা যাচ্ছে পরের ক্যাম্পে ওনারা এটা কভার করে দেয়। লাস্টে যেটা হয়েছে যে আমাদের যে বোনাস যেটা ছিল ক্রীড়া মন্ত্রণালয় থেকে যেটা দেওয়া হয়েছে, ওটা আমাদের কিছুদিন আগে বিএফএ আমাদের হ্যান্ড ওভার করছে। সো হয়তো আমরা নেক্সট ক্যাম্পে যখন উঠবো তখন হয়তো আমরা এটা পেয়ে যাবো, পরের যে ম্যাচ ফি যেটা। ফুটবলের আন্তর্জাতিক বিরতিতে প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচ আয়োজনে নেশনস লিগ চালু করে উইফা। এশিয়ার ফুটবল উন্নয়ন ও বাণিজ্যিকরণের চিন্তাধারায় ইউরোপের মতো নেশনস লিগ আয়োজনের পরিকল্পনা করছে এএফসি, যা ইতিবাচকভাবে দেখছেন ফুটবলাররা। ইয়ারলি আমরা বেশি ম্যাচ খেলার সুযোগ পাই না, মূলত কয়েকটা টুর্নামেন্ট বা কয়েকটা ফিফা ম্যাচগুলো ছাড়া, ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার ম্যাচগুলো ছাড়া। তো যদি এটা হয় অবভিয়াসলি আমাদের জন্য ভালো হবে, আমাদের পারফরমেন্সও বিল্ড হবে, আমরা আরও মানে মোটিভেটেড থাকবো ইনশাল্লাহ। এবারের মৌসুমে মুরসালিন আবাহনীর জার্সিতে মাঠ মাতালেও লিগে তেমন ছন্দে নেই তার দল। তবে খারাপ সময় কাটিয়ে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা মুরসালিনের। লাস্ট যে ম্যাচটা আমরা 2 গোলে ড্র হয়েছে, আমরা লাস্ট মোমেন্টে গোল খেয়ে গেছি। তো আসলে এখন নেক্সট 2টা ম্যাচ আছে ফার্স্ট লিগে। সো আশা করতেছি আমরা ম্যাচ 2টা যেভাবে হোক আমাদের জিততে হবে, ওইটাই টার্গেট আমাদের। আমরা যখন সিজন স্টার্ট করছি আমাদের টার্গেট ছিল আমরা চ্যাম্পিয়ন হব, ওই উদ্দেশ্যে আমাদের ট্রেনিং বা যেটাই বলেন আমরা ওইভাবেই স্টার্ট করেছিলাম। বাট সামহাও আমাদের কিছু ম্যাচ আমরা ভালো করতে পারি নাই। আসন্ন ফিফা উইন্ডোতে নেপাল ভুটান নয়, শক্তিশালী দলের বিপক্ষে ম্যাচ খেলতে চান মুরসালিনরা। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। ব্রাজিলকে বিশ্বকাপের শিরোপা উপহার দিতে অসম্ভবকে সম্ভব করতে চান নেইমার। যদি সেলেসাওরা ফাইনালে ওঠে তবে সেখানে গোল করতে চান 33 বছর বয়সী এই তারকা। অস্ত্রোপচারের আগে বিশ্বকাপের দলে জায়গা করে নিতে কোচ অ্যাঞ্চেলোত্তিকে পাঠানো বার্তায় এই ইচ্ছার কথা জানান নেইমার। কাল ব্রাজিলের বেলো হরিজন্তের একটি হাসপাতালে অস্ত্রোপচার হবে নেইমারের। 1 মাসের জন্য মাঠের বাইরে থাকতে হবে তাকে। তবে সুস্থ হয়ে অ্যাঞ্চেলোত্তির দলে জায়গা পেতে নিজেকে ফিট করে তুলতে চান তিনি।
2002 সালে সবশেষ বিশ্বকাপ ফুটবলে সোনালী ট্রফি উঁচিয়ে ধরেছিল ব্রাজিল। এরপর থেকে শিরোপা অধরা সেলেসাওদের। গেল কয়েক আসরে তো কোয়ার্টার ফাইনালেই থমকে আছে ব্রাজিলের হেক্সা জয়ের স্বপ্ন। এবার কার্লো অ্যানচেলোত্তির হাত ধরে শিরোপা জয়ের স্বপ্ন বুনছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। কদিন আগেই কার্লো জানিয়ে দিয়েছেন নিয়মিত ক্লাবে খেলা ফুটবলারদেরই বিশ্বকাপের দলে বিবেচনা করবেন তিনি। সেক্ষেত্রে ফিটনেসের বেলায় জিরো টলারেন্স ইতালিয়ান কোচের কাছে। তারকা নয়, পারফরমেন্সই জরুরি অ্যানচেলোত্তির কাছে। কোচের এমন ইস্পাত কঠিন মনোবলের মাঝেও হাল ছাড়ছেন না নেইমার। ব্রাজিলের ফুটবল ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা কার্লো অ্যানচেলোত্তির কাছে পাঠিয়েছেন হৃদয় উজাড় করে লেখা এক মেসেজ। সেখানে কোচকে জানিয়েছেন ব্রাজিলকে বিশ্বকাপে তুলতে নিজেকে উজাড় করে দিতে চান তিনি। করতে চান অসম্ভবকে সম্ভব। শুধু তাই নয়, বিশ্বকাপের ফাইনালে যদি ব্রাজিল ওঠেও তবে সেখানে গোল করে ব্রাজিলকে শিরোপা উপহার দিতে চান 33 বছর বয়সী এই তারকা। ব্রাজিল দলে জায়গা করে নিতে চাই, নিজেকে পুরোপুরি ফিট করে কোচের কাছে নিজের যোগ্যতার প্রমাণ দিতে চাই। ব্রাজিলকে বিশ্বকাপে শিরোপা উপহার দিতে অসম্ভবকে সম্ভব করতে চাই আমি। যদি ব্রাজিল ফাইনালে ওঠে তবে সেখানে গোল করতে চাই আমি। তবে নেইমারের জন্য বিশ্বকাপের দলে জায়গা করে নেওয়াটা বেশ কঠিন, কারণ সবশেষ 2023 সালের অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে এসিএল ইনজুরির কারণে দীর্ঘ সময় জাতীয় দলের বাইরে আছেন তিনি। গত 9 নভেম্বর ফ্ল্যামেঙ্গোর বিপক্ষে সবশেষ মাঠে ফিরেছিলেন। প্রত্যাশিত পারফর্ম করতে না পারায় তাকে সমালোচনার মুখে পড়তে হয়েছিল, যা তার মানসিক স্বাস্থ্যের উপরও বেশ প্রভাব ফেলেছিল। চোট নিয়ে লিগের শেষ দিকে খেলেন তিনি। সান্তোসকে বাঁচান অবনমনের হাত থেকে। বা হাঁটুর ছেঁড়া মেনিসকাসের চিকিৎসায় আর্থোস্কোপিক অস্ত্রোপচার হবে নেইমারের। ব্রাজিল জাতীয় দলের চিকিৎসক রদ্রিগো লাসমার এই অস্ত্রোপচার করবেন। বেলো হরিজন্তের হাসপাতালে এরই মধ্যে ভর্তি হয়েছেন নেইমার। অস্ত্রোপচারের কারণে 1 মাস মাঠের বাইরে থাকতে হবে তাকে। আগামী 11 জানুয়ারি থেকে শুরু হওয়া পাউলিস্তার চ্যাম্পিয়নশিপের শুরুটা মিস করবেন তিনি। তবে তারপরেও হাল ছাড়ছেন না। আশা সুস্থ হয়ে অ্যানচেলোত্তির দলে ঠাঁই করে নিতে নিজেকে প্রস্তুত করবেন এই ফরওয়ার্ড। সান্তোসের হয়ে 31 ডিসেম্বর শেষ হচ্ছে নেইমারের চুক্তি। এবছর 28 ম্যাচে 11টি গোল করেছেন এই ব্রাজিলিয়ান তারকা। পারভিন আক্তার, সময় সংবাদ। এবার লিওনেল মেসির জনপ্রিয়তা ব্যবহার করে ঘাস বিক্রি করছে ইন্টার মায়ামি। আগামী বছর পুরনো হোম ভেন্যু চেজ স্টেডিয়াম ছেড়ে নতুন স্টেডিয়াম মায়ামি ফ্রিডম পার্কে যাবে ক্লাবটি। তার আগে স্মারক হিসেবে চেজ স্টেডিয়ামের ঘাস কিনতে পারবেন সমর্থকরা, যার জন্য ভিন্ন ভিন্ন প্যাকেজ ঘোষণা করেছে ক্লাবটি। লিওনেল মেসির ব্র্যান্ড ভ্যালু ও জনপ্রিয়তা কাজে লাগিয়ে কিছুদিন আগেই তাকে ভারত সফরে এনে বেশ অর্থ কামিয়ে নেয় আয়োজকরা। এবার মেসির জনপ্রিয়তা ব্যবহার করে আয় করতে চায় তারই ক্লাব ইন্টার মায়ামি। আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী তারকার নাম জড়িয়ে MLS চ্যাম্পিয়নরা এবার বিক্রি করবে মাঠের ঘাস। ফ্লোরিডার ফোর্ট লডারডেলে অবস্থিত ইন্টার মায়ামির হোম ভেন্যু চেজ স্টেডিয়াম। তবে এই বছর শেষেই ভেন্যুটি ছেড়ে দিচ্ছে ক্লাবটি। আগামী বছর থেকে নিজেদের অর্থায়নে নির্মিত মায়ামি ফ্রিডম পার্ককে হোম ভেন্যু হিসাবে ব্যবহার করবে তারা। ইন্টার মায়ামির হোম ভেন্যু পরিবর্তন করায় স্মারক হিসেবে চেজ স্টেডিয়ামের ঘাস কিনতে পারবেন সমর্থকরা। যেই মাঠে খেলেছেন লিওনেল মেসি ও সম্প্রতি লিগের শিরোপা উদযাপন করেছে ইন্টার মায়ামি। 5টি ভিন্ন দামে কেনা যাবে ঘাস, যার মূল্য সর্বনিম্ন $50 থেকে শুরু করে সর্বোচ্চ $750, বাংলাদেশি মুদ্রা, যার মূল্য 6 থেকে 91,000 টাকা। ঘাস কিনতে সমর্থকদের আগ্রহী করতে ইন্টার মায়ামির পক্ষ থেকে দেয়া হয়েছে একটি অফিসিয়াল বিজ্ঞপ্তিও। ঘাস বিক্রির জন্য 3টি ভিন্ন প্যাকেজ ঘোষণা করেছে মায়ামি কর্তৃপক্ষ। প্রথম প্যাকেজের মূল্য $200, যেখানে থাকবে ঘাস সহ একটি স্বচ্ছ প্লাস্টিকের বক্স। দ্বিতীয় প্যাকেজের নাম গ্র্যান্ড লাক্স, যেখানে ঘাসের বক্সে খোদাই করা থাকবে ম্যাচের টিকিট। আর সর্বোচ্চ প্যাকেজটির মূল্য $750। আলট্রা বক্স নামে এই প্যাকেজে থাকবে স্পেশাল ইন্টেরিয়র বক্স। ইন্টার মায়ামি জানিয়েছে প্রতিটি স্পেশাল প্যাকেজে থাকবে মেসি সুয়ারেজদের ছবি। প্রি অর্ডার করলে পাওয়া যাবে চাবির রিং। ফাহিম ইসলাম, সময় সংবাদ। চাঁদপুরের ফরিদগঞ্জে পর্দা নামলো মাসব্যাপী ফুটবল টুর্নামেন্টের। মঙ্গলবার বিকেলে ফরিদগঞ্জে আবিদুর রেজা পাইলট হাই স্কুল মাঠে টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়। এতে টাই ব্রেকারে 4-3 গোলের ব্যবধানে খাজুরিয়া ফুটবল একাডেমিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ব্যাচ 19। শীতের বিকেলে হাজারো দর্শকের উপস্থিতিতে এমন টুর্নামেন্টে অংশ নিতে পেরে দারুণ খুশি দু দলের ফুটবলাররা। নাইমুল ইসলাম নীরবের ক্যামেরায় ফারুক আহমদের রিপোর্ট।
শীতের পড়ন্ত বেলা, মাঠের চারপাশ দর্শকে পরিপূর্ণ। দেশপ্রেমে উজ্জীবিত হয়ে বুকে হাত রেখে ফুটবলারদের কণ্ঠে জাতীয় সঙ্গীত। এরপর শুরু হয় ম্যাচ। ম্যাচের পুরোটা সময় দুদলেই আক্রমণাত্মক ফুটবল খেলে, কিন্তু গোলের দেখা পায়নি। খেলা নিষ্পত্তি হয় টাই ব্রেকারে। জানি দুদলের খেলোয়াড়দের সঙ্গে উপস্থিত দর্শকের মাঝেও দেখা দেয় রোমান্স। শেষ পর্যন্ত টাই ব্রেকারে 4-3 গোলের ব্যবধানে খাজুরিয়া ফুটবল একাডেমিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ব্যাচ 19। মাঠ ভর্তি হাজারো দর্শকের সামনে খেলতে পেরে দারুণ খুশি দুদলের খেলোয়াড়রা। ফাইনাল ম্যাচটা অনেক খুবই সুন্দর আয়োজন হয়েছে। এত দর্শকের মধ্যে খেলার আনন্দটাই অন্যরকম। খুব ভালো আয়োজন করছে। ইনশাআল্লাহ প্রথম উদ্বোধনী ম্যাচে আমরা খেলছি, ফাইনালে আমরা খেলছি। এদিকে এমন একটি সফল আয়োজনে আগামী দিনে আরো বড় আসরের পথ তৈরি হয়েছে। এখানে সৃষ্টি হবে জাতীয় দলের নতুন মুখ, জানালেন আয়োজক কমিটির প্রধান। আর এ ধরনের ফুটবল আসরের কারণে মাদক এবং মুঠোফোনের আসক্তি থেকে দূরে থাকবে যুব সমাজ, জানালেন আমন্ত্রিত অতিথিরা। যে সহযোগিতায়, এই সহযোগিতা ফরিদগঞ্জ ফুটবলকে আরো সমৃদ্ধ করবে এবং ফুটবলকে আরো জাগিয়ে তুলবে। ইনশাআল্লাহ ফরিদগঞ্জ থেকে জাতীয় মানের খেলোয়াড় সৃষ্টি হবে এই আয়োজনের মধ্য দিয়ে। এই ফুটবল টুর্নামেন্টের মেইন যে উদ্দেশ্য, মেইন যে লক্ষ্য, সেটা হলো গিয়ে আমাদের যারা যুব সমাজ রয়েছে তারা মাদক থেকে দূরে থাকবে, তারা মোবাইলে যে আসক্তি সেটি থেকে দূরে থাকবে। 16টি দল নিয়ে শুরু হয় ফরিদগঞ্জ গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট। ফারুক আহমদ, সময় সংবাদ, চাঁদপুর। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। ভোটের গাড়ি উদ্বোধন, নির্বাচন উৎসব মুখর করতে সবার অংশগ্রহণ চান প্রধান উপদেষ্টা। সময়ের সঙ্গে ভোটারদের ভয় কেটে যাওয়ার আশা সিইসির। আইনি প্রক্রিয়ার মাধ্যমে মামলামুক্ত তারেক রহমান গ্রহণ করেননি অন্তর্বর্তী সরকারের নির্বাহী আদেশের প্রস্তাব। 25 ডিসেম্বর দেশে ফিরছেন নিরপরাধ ব্যক্তি হিসেবে। 53টি ব্যাংক হিসেবে 8 বছরে লেনদেন 127 কোটি টাকা। হাদিকে হত্যার আগে বিপুল অঙ্কের অর্থ জমা উত্তোলন শুটার ফয়সালের অবৈধ লেনদেনের তথ্য খুঁজছে সিআইডি। নির্বাচনের আগে সিম সংখ্যা আরও কমানোর সিদ্ধান্ত সরকারের। এক এনআইডিতে কেনা যাবে সর্বোচ্চ 5টি। 1 জানুয়ারি থেকে কার্যকর, আপত্তি মোবাইল অপারেটরদের। এবং দিল্লির হাইকমিশনার শিলিগুড়ি থেকে ভিসা সহ সব সেবা বন্ধ ঘোষণা ঢাকার। বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে উদ্বেগ রুশ রাষ্ট্রদূতের, দ্রুত উত্তেজনা কমানোর পরামর্শ।